হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহিদ শিখবে সবাই থেকে। আজকে হচ্ছে আমাদের আমাদের বিভিন্ন টপিকের যে লাইভ সেশন গুলো থাকে। তো আমাদের আজকে একটা শিডিউল লাইভ সেশন হচ্ছে মিট দ্য এক্সপার্টস। তো আমাদের এই যে টেক ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্টরা আছেন অথবা এক্সপেরিয়েন্স মানুষরা আছেন তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হয়। তো আমি একটু ওয়েট করি আমাদের সাথে কিছু ভিউয়ার জয়েন করুক। দেন আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন ওনার ইন্ট্রোডাকশন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আমরা একটু ওয়েট করি। আমাদের সাথে কিছু ভিউয়ার্স জয়েন করুক। তো আমি দেখতেছি অলরেডি আমাদের সাথে 15 জনের মতো জয়েন করেছে। তো আমি আজকের মতো লাইভটা এখান থেকে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন এন্ডিংসেন অ্যান্ড লার্নিং বাংলাদেশের ফাউন্ডার সাব্বির আহমেদ ভাইয়া। তো আমি ভাইয়াকে হচ্ছে আমাদের স্ক্রিনে ইনভাইট করব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। চমৎকার ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে যে আমাদের এই এক্সপার্টদের নিয়ে বরাবরই লাইভ সেশন হয়। তো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আপনি আছেন। তো আমরা হচ্ছে আপনার কাছ আচ্ছা, থেকে আপনার জার্নি অ্যান্ড আপনার প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে জানবো। অ্যান্ড আমরা কিছু কোশ্চেনও কালেক্ট করেছিলাম স্টুডেন্ট এন্ড থেকে অথবা ভিউয়ার্স এন্ড থেকে। তো ওইগুলো নিয়ে আপনার সাথে আচ্ছা, আজকে আড্ডাটা হবে অথবা আলোচনাটা হচ্ছে। তো আমি হচ্ছে যে ফার্স্ট আচ্ছা, অফ অল হচ্ছে যে আপনার সম্পর্কে কিছু জানতে চাই। অথবা আমাদের ভিউয়ার্স আপনার সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। আচ্ছা। তো ১ম এই আমি আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আ শিখবে সবাইকে। শিখবে সবাই আমার পছন্দের একটি প্ল্যাটফর্ম এবং আমি শিখবে সবাইকে অনেকদিন আগে থেকেই চিনি এবং শিখবে সবাই অফিসেও আমাদের নিজেদের অফিস যখন NEC অফিস বনানীতে ছিল, তখন থেকেই শিখবে সবাই জামের ভাই কিংবা অন্যান্য যারা ফাউন্ডার আছেন তাদের সাথে আমার বেশ ভালো একটা পরিচয় ছিল এবং আমি এসে আপনাদের কার্যক্রম দেখে খুবই আমার মানে ভালো লেগেছিল তখন। যে এত সুন্দর করে গুছিয়ে এত যত্ন নিয়ে লার্নারদেরকে পড়ানো হয় সবকিছু এবং এইরকম একটা প্ল্যাটফর্ম থেকে আজকে লাইভে আসতে পারাটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয়। ঠিক আছে? তো এই জন্য আমি টিমের সবাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। আর আমার পরিচয়টা আমি যেটা দিব যে আমি বেসিক্যালি আমার নাম তো সাব্বির আহমেদ, যেটা আপনি বলেছেন, এবং আমি বিগত ৮ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং আমার এই ৮ বছরের ক্যারিয়ারটা শুরু হয়েছিল ২০১২-তে গ্র্যাজুয়েশন শেষ করে। হ্যাঁ, ইস্ট থেকে আমি গ্র্যাজুয়েশন শেষ করি। এরপরে হচ্ছে ইস্টের ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভ্যাল হয়, জব ফেয়ার হয়। তো সেখানে হচ্ছে বিডি জবসি আয়োজন করে। তো বিডি জবসেরও হচ্ছে জব সার্কুলার ছিল। সেখান থেকে আমার ২০১৩ সাল থেকে আমি বিডি জবসে জয়েন করি। ওখানে ছিলাম ২ বছর সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে। বিডি জবসের সেই সময় যে ফেসবুক পেজ আছে, আদার যে পেজগুলো আছে সেগুলো মেনটেন করা হতো। ক্যারিয়ার সেকশনের বেশ কিছু আর্টিকেল লেখা হতো। হ্যাঁ, এবং আমরা এক্সপার্টদের হচ্ছে ইন্টারভিউ নিতাম। সেখান থেকে আসলে শুরু। এরপর আমি রিফ সিস্টেমস নামে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম আরো ২ বছরের মতো। এরপর আমি পাঠাওতে জয়েন করি। তো পাঠাওতে ছিলাম হচ্ছে বছর খানেকের মতো এবং পাঠাওয়ের ডিজিটাল টিমটা আমি হচ্ছে তখন লিড দিই। তো পাঠাওতে জয়েন করি তখন আসলে পাঠাও খুব বেশি মানুষ চিনে না। এটা ২০১৭ সালের কথা। তো ২০১৭ সালে জাস্ট হচ্ছে পাঠাও তাদের ফার্স্ট রাউন্ড ইনভেস্টমেন্ট রেইজ করে এবং তখন হচ্ছে আস্তে আস্তে এক্সপান্ড করতে থাকে আর কি। তো আমি পাঠাওয়ের দ্বিতীয় যে অফিস, পাঠাও ছোট জায়গা থেকে শুরু হয়েছিল। তো আমি একেবারে ছোটটা থেকে শুরু করিনি। আমি একটু জাস্ট যখন বনানীতে ২-১ যখন অফিস নেওয়া হয় সেখান থেকে আর কি যাত্রা শুরু হয়। তো এরপর তো পাঠাওয়ের আলহামদুলিল্লাহ এখন খুব ভালো পজিশনে আছেন এবং আপনারা সবাই পাঠাওয়ের সম্পর্কে জানেন। তো আমি পাঠাও থেকে ২০১৭ বের হই আমার ১ম যেই বিজনেস এন্ডিং সিন নামে একটা অ্যানিমেশন স্টুডিও দেই, যেটা এখনো রান করছে এবং আমরা বেসিক্যালি এখন পর্যন্ত প্রায় ২০০ মতো ক্লায়েন্টের জন্য কাজ করেছি বাংলাদেশে। এখানে গ্রামীণ ফোন আছে, এনজিও গুলোর মধ্যে আহ, আপনার কেয়ার বাংলাদেশ, ইউকে এরকম প্রতিষ্ঠানগুলোর জন্য বেশি বেশি কাজ করা হয়। পাশাপাশি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কিংবা ট্রাক লাগবে, হ্যাঁ, এরকম প্রতিষ্ঠানের জন্য আমরা কাজ করেছি। তো এই ছিল হচ্ছে এন্ডিং সিনের যাত্রাটা এবং এন্ডিং সিন এখন অনেক বেশ ভালো ভালো অ্যানিমেটররা কাজ করছেন। আর এর পাশাপাশি আমি হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসও আমরা দিই, কাজ কি নামে, যেটা ২০১৮ সালে লঞ্চ হয় এবং এখনো এটার অপারেশন চলছে। তবে আমি এটার ম্যানেজমেন্ট থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমার ওখানে শেয়ার আছে আর কি। আর এরপরে ২০২০-এ যখন প্যান্ডেমিকটা শুরু হলো, তখন হচ্ছে আমরা আমাদের লার্নিং বাংলাদেশের কার্যক্রমটা আসলে বড়সড় করে শুরু করি। কারণ আমি সেই সময় আটকা পড়ে যাই আমার দেশের বাড়ি যে চাঁদপুর আছে সেখানে যেয়ে, এবং সেই সময় আসলে কিছু করার ছিল না। তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার সাথে শুধু ল্যাপটপটা আছে, ওই ল্যাপটপ দিয়ে আসলে অ্যানিমেটেড ভিডিও কন্টেন্টও বানানো অতটা পসিবল ছিল না, কারণ আমাদের অ্যানিমেশন স্টুডিওতে অনেক হাই কনফিগারেড পিসি প্রয়োজন হয় আর কি।
তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সময়টা কাজে লাগানো যাক। আমি আমার নলেজ শেয়ারিং এর জন্য লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মটাকে আবার হচ্ছে রিফর্ম করি এবং সেখান থেকে কোর্স দেওয়া, ওয়ার্কশপ দেওয়া শুরু করে দিই। তো এরপর আলহামদুলিল্লাহ গত এই 10 মাসের কার্যক্রম, 10-11 মাসের কার্যক্রমে আসলে আমাদের 15,000-এর মতো লার্নার হয়েছে বাংলাদেশের অলমোস্ট 500টা প্লেস থেকে। মানে 500 জায়গা থেকে আমাদের প্রতিদিন অলমোস্ট 100 ঘন্টার মতো কোর্স ম্যাটেরিয়াল দেখে থাকি আর কি। তো এবং মজার বিষয় হচ্ছে যদিও আমি শুরু করেছিলাম, কিন্তু এই 10 মাসের মধ্যে মানে বলতে পারেন 1 বছরের মধ্যে আমাদের প্রায় 100+ হচ্ছে কোর্স রিলিজ হচ্ছে এবং আরো 200+ কোর্স হচ্ছে পাইপলাইনে আছে। এবং এই কোর্সগুলো নিচ্ছেন বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছেন, অ্যাটলিস্ট হচ্ছে 3 থেকে 10 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে, ওনাদেরকে দিয়ে আমরা হচ্ছে এই কোর্সগুলো ডেভেলপ করছি। এবং মজার বিষয় হচ্ছে আমাদের লার্নিং বাংলাদেশের কিন্তু কোনো ফিজিক্যাল অফিস নেই। আমাদের যে টিম মেম্বাররা আছে সবাই কিন্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাজ করছে ফুল টাইম। চাঁদপুর থেকে আছে, চিটাগাং থেকে আছে, দিনাজপুর থেকে আছে। এবং আমরা রিসেন্টলি আমাদের বেশ কিছু টিম মেম্বারকে রিক্রুট করেছি, তারাও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আর কি জয়েন করে কাজ করছে। তো এই ছিল হচ্ছে সংক্ষেপে, আর সংক্ষেপে না একটু বড় করে বলেছি আমার এখন পর্যন্ত জার্নিটা আর কি। সেটা হচ্ছে যেটা বলা যায় যে ভাইয়া লার্নিং বাংলাদেশ অথবা ইন্ডিংস এর এই জিনিসগুলো হচ্ছে খুবই, লার্নিং বাংলাদেশেরটাই আমি সবচেয়ে বেশি বলবো, কারণ হচ্ছে একদম শর্ট পিরিয়ড অফ টাইমে অনেক বেশি অ্যাচিভমেন্ট বলা চলে। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে, হ্যাঁ এই প্যান্ডামিকের এই সিচুয়েশনটাতে হচ্ছে যে আমরা সবাই ঘরের মধ্যে বন্দী ছিলাম, তো এইটা হচ্ছে যে এই সিচুয়েশনে এটাকে হিউজ অ্যাচিভমেন্ট বলা যায়। হ্যাঁ, And আরেক কিন্তু এটা ধরে রাখাটা আমার অনেক বড় বিষয় এবং এক্সপান্ড ইনশাল্লাহ করাটা অনেক বড় বিষয়। যেহেতু আপনারা শুরু করেছেন এন্ড কোয়ালিটি এনশিওর করছেন, ইনশাল্লাহ এক্সপ্যান্ড করবে। এন্ড লাস্ট 10 মান্থে তো অনেক বেশি এক্সপ্যান্ড হয়েছে, তো ইনশাল্লাহ সামনেও হবে। আমরা হোপ ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ। আর ভাইয়ার কাছে আমার নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, ভাইয়া আমি আপনার সম্পর্কে জানার পর যেটা আমার কাছে মনে হচ্ছে, প্রচুর মানে আপনি অনেকগুলো জবে ছিলেন, আপনার হিউজ এক্সপিরিয়েন্স আছে, তো জব থেকে একজন এন্টারপ্রেনার হওয়া এই জিনিসটা, এই জার্নিটা কেমন ছিল? আচ্ছা, তো বেসিক্যালি আপনি মানে আমি সেদিনও একটা ছোটখাটো একটা অডিও ক্লিপ শেয়ার করেছিলাম আমাদের পেজ থেকে, যে আসলে ফ্রিল্যান্সিং জব এবং হচ্ছে এই উদ্যোক্তা হওয়ার, আমি নিজেও কিন্তু ফ্রিল্যান্সার ছিলাম এবং এখনো আবার লার্নিং বাংলাদেশের জন্য আমি আবার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্টিভেট করেছি। তো আমি একটু জাস্ট শেয়ার করি যে জবের পাশাপাশি আমার 2015 থেকে 17 এই 2 বছর আমি ফাইবারে হচ্ছে কাজ করতাম। আমি আসলে ওই যে কাজে মানে জবের পাশাপাশি এত বেশি সময় আমি দিতে পারতাম না, তো আমি চুজ করতাম হচ্ছে ছোট ছোট গিগ, যে ছোট ছোট কাজ করে যেন উইদিন শর্ট পিরিয়ড অফ টাইমে হচ্ছে মানে আমার নলেজটাকে গ্যাদার করা যায়। আসলে নলেজ শুধু গ্যাদার করলে হয় না, ওটা কিন্তু ইমপ্লিমেন্টও করতে হয়। তা আমি যেটা করেছিলাম যে যেমন 2015 সালে তখন হচ্ছে জাস্ট ফেসবুক রিমার্কেটিং কিংবা হচ্ছে এগুলোর জন্য তাদের ফেসবুক পিক্সেলটা শুরু করে, পিক্সেল ইনস্টলেশন এবং এই জিনিসগুলো এবং বেসিক লেভেলে। তো আমি ওটা শিখে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে। তো বাংলাদেশে তখন ওটা প্র্যাকটিস শুরু হয় নাই, মানে বলতে গেলে কেউই হচ্ছে, ইভেন বড় বড় যে ই কমার্স সাইট গুলো আছে তারাও তখনও কিছুই এগুলো করতো না। রিমার্কেটিং কিংবা রিটার্গেটিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে যারা ভিজিট করছে ওয়েবসাইট কিংবা হচ্ছে কোনো বিশেষ করে ই কমার্স সাইটে, তাদেরকে আবার রিটার্গেট করে সিমিলার প্রোডাক্ট কিংবা হচ্ছে নতুন কোনো অফার কিংবা হচ্ছে যারা একটু অ্যাবান্ডন হয়ে গিয়েছে তাদেরকে আবার অ্যাড দেখানো। তো এই প্রসেসটা প্র্যাকটিসের জন্য আমি হচ্ছে ফাইবারে শুরু করি এবং ছোট ছোট কাজ করতাম এবং ছোট ছোট কাজ করে দেখা যেত যে আমার 5 থেকে 10 মিনিট সময় লাগতেছে, আমার কাজের ভালো রেটিংও আসতেছে এবং সেখান থেকে কিন্তু আমার লেভেল 2 সেলারও হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কথা বললাম। তো আপনি যেহেতু বললেন যে জব থেকে উদ্যোক্তা, তো জব না বেসিক্যালি জবও ছিল পাশে, আমার ফ্রিল্যান্সিং এরও কিছু এক্সপিরিয়েন্স ছিল। দেন এই দুইটা জিনিস কাজে লাগিয়ে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি যে যদি একটা মানে বিজনেস শুরু করি দেন হচ্ছে আমি আমার পাশাপাশি হয়তো বা আরো কিছু লোক রিক্রুট করে জিনিসটাকে বড় করতে পারবো। ঠিক আছে, তো আমি একটা জিনিস বিলিভ করি যে প্ল্যানিং কিংবা হচ্ছে মানে আহ, একটা ভিশন থাকা উচিত ক্যারিয়ারে। তো আমি যেটা শুরু করতাম, আমি ধরে যখন আমি ক্যারিয়ারে জয়েন করি, হ্যাঁ আমি স্টুডেন্ট হিসেবে কিন্তু কখনোই ভালো ছিলাম না এবং আমার সিজিপিএ কিন্তু অলওয়েজ মানে 3 এর নিচে ছিল স্ট্রেস। এবং আমি খুব শুরু থেকে আমি হাইলাইট করে রেখেছি আমার লিঙ্কডইন প্রোফাইল এবং সব জায়গায় গেলে আপনারা হয়তো দেখবেন যে 2.79 সম্ভবত। তো এটা আমি কখনোই হাইড করিনি, যখন আমি বিডি জবস এর এক্সিকিউটিভ লেভেলে ছিলাম তখনও দিয়ে রেখেছিলাম, দেন এখনো আমার দেওয়া আছে। তো তবে আমি একটা জিনিসে ভালো ছিলাম, সেটা হচ্ছে আমি
যেটা চিন্তা করে রাখি যে না এত বছর পর্যন্ত আমি এই কাজটা করব, আমি সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে পছন্দ করি। তো আমি ক্যারিয়ারের শুরুতেই ধরে রেখেছিলাম যে আমি 5 বছর কোথাও কোনো দিকে না তাকিয়ে আমি হচ্ছে জব করব, কর্পোরেটে জব করব কিংবা হচ্ছে ভালো করে জব করার চেষ্টা করব। তো এটা ছিল 2013 থেকে 17, এই 5 বছরই আমি জব করেছি। এবং মানে আমার প্ল্যান ছিল যে আমি রিফ সিস্টেম থেকেই বের হয়ে আমার বিজনেস শুরু করব। তো রিফ সিস্টেম থেকে বের হয়ে শুরু করার সময় হঠাৎ করে পাঠাও থেকে আমাকে কল করে, আমি কিন্তু অ্যাপ্লাই করি নাই। পাঠাও থেকে তখন যে ভিপি ছিল কিশোর হাসিমি ভাই, উনি হচ্ছে আমাকে লিঙ্কডইনে খুঁজে পায় এবং সেই সময় উবারও হচ্ছে আমাকে নক করে, উবার বাংলাদেশে আসার আগে। তো আমি পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি যে কি হয়। ইন্টারভিউ দিতে আমার খুব সবসময় ভালো লাগতো। তো আমার কোথাও জব করার প্ল্যান থাকুক বা না থাকুক, আমি ইন্টারভিউ দিতে পছন্দ করতাম। তো আমি অ্যাপ্লাই করে না, কেউ ডাক দিলে তো আমি তখন হচ্ছে গেলাম। যে কথাটা বললাম মনে হলো যে না ভালো একটা চ্যালেঞ্জ নেওয়া যায়, আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে জয়েন করি। এবং মজার বিষয় হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে একটা একটা এমন একটা প্রতিষ্ঠানে লোকাল একটা কোম্পানিতে ঢোকা যেটার নাম তখন কেউ শুনে নাই। এবং আমার রিফ সিস্টেমস এর যে কলিগরা ছিল ওরা তখন বলতো যে আহ, এখানে যে যাচ্ছেন স্যালারি ট্যালারি ঠিকঠাক মতো দিবে কিনা একটু দেখেন, হ্যাঁ রিস্ক নেই। কারণ চ্যালেঞ্জ। পাঠাও তখন কেউ চিনে না, জাস্ট শুরু 2017 সালের শুরুর দিকের কথা আর কি। তো পরে হচ্ছে আমি রিস্ক নেই, আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু বিজনেসই করব, জাস্ট আমি দেখি একটা লোকাল কোম্পানির ছোট অবস্থায় কি থাকে। কারণ আপনি যখন একটা এটা জ্যাকমার কথা আসলে, যে আপনি যখন একটা ওয়েল অর্গানাইজড কোম্পানিতে জব করবেন তখন কিন্তু আপনি অনেক কিছু জানবেন না। আপনি হয়তো একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি পাবেন, আপনি হয়তো বা নিশ্চিন্তে লাইফটা সিকিউর একটা লাইফ কাটাতে পারবেন। কিন্তু যদি আপনি আহ, একটা নতুন কোম্পানি লোকাল কোম্পানিতে জয়েন করেন যেখানে কোনো কিছু ঠিক নাই, জাস্ট হচ্ছে শুরু হয়েছে, ওখান থেকে আপনার কিন্তু অনেক কিছু শিখার আছে। তো আমি যেটা করলাম কারণ যে আচ্ছা আমি হচ্ছে যে পাঠাতে। হ্যাঁ যেটা হচ্ছে বলো। মাল্টিনেশনাল গুলোতে আগে সবকিছু সেট করা থাকে, একটা সেট অফ ওয়ার্ক থাকে, একজনের উপরে থাকে, ওটাই করে যাওয়া হয়। আর স্টার্ট আপ হ্যাঁ গুলোতে হয়তো ইম্প্রোভাইজ করতে হয় আমাদের সবসময়। এক্স্যাক্টলি। এবং চ্যালেঞ্জ, মোট কথা যে খুবই চ্যালেঞ্জ। আমার এখনো মনে আছে আমি রিফ সিস্টেমসে খুবই ভালো ছিলাম। কোন সেন্সে, মানে একটা কমফোর্ট জোন জোন ছিল। আমাকে বাসা থেকে সকালবেলা নিয়ে যেত অফিসে, আবার অফিস শেষে আমাকে আবার বাসার সামনে, ঠিক বাসার সামনে এসে দিয়ে যেত। এবং অফিসে খেলাধুলার মানে টিডি টেবিল থেকে শুরু করে জিম থেকে শুরু করে সবই ছিল। ওরকম একটা কোম্পানি থেকে আমি পাঠাতে জয়েন করি যেখানে কিচ্ছু নাই। এবং আমার আগের অফিসটা, আমি যেখানে প্রথম ইন্টারভিউ দিতে যাই, ওই অফিসটা ছিল ভাঙাচোরা আসলে, লিটারেলি দেয়ালের রঙও করা নাই, কিছু নাই এরকম। তো আমি কিন্তু ভয় পাই নাই। তো যেটা হয়েছে যে পাথরের যে পিরিয়ডটা, এটা ছিল আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট। কারণ ওইখানে অনেক বেশি প্রেসার। আপনি যখনই ঢুকবেন একটা কোম্পানিতে, একটা মানে জাস্ট হচ্ছে রাইজিং কোম্পানি কিন্তু পটেনশিয়াল এখনো গ্রো আপ হয় নাই, দেখবেন আপনাকে অনেক লেভেলের অনেক ধরনের কাজ করতে হচ্ছে। তো আমার তখন চিকুনগুনিয়া হয় 2017 সালে, তখন চিকুনগুনিয়া সিজনটা শুরু হয়। হ্যাঁ, সিজন তো ওই শেষ। চিকুনগুনিয়া আমার হচ্ছে নেপালের ট্যুরটাও ক্যান্সেল হয়ে যায়। আমি নেপালের আমার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট থেকে ইনভাইটেশন আছে, সবকিছু আছে, সবকিছু ডান, জাস্ট 2 দিন পরে আমি যাব, তখন হচ্ছে চিকুনগুনিয়া ধরা পড়ে, অবস্থা খুব খারাপ। তো ওই অবস্থাতে আমি হাত পা কিছু নাড়াইতে পারি না, একটা জাস্ট আঙ্গুল হচ্ছে ভাঁজ করতে গেলেও ব্যথা করে। ওই অবস্থাতে পাঠাওয়ের হচ্ছে আমার উপর দায়িত্ব ডিজিটাল মার্কেটিং সবকিছু করা। আমার বস আমাকে ফোন করে বলতেছে তুমি কি মরে আছো না বাইচে আছো আমি জানি না, আমার হচ্ছে আজকে এত হাজার রাইড লাগবে। এবং আমি যেহেতু কাজটা ভালোবাসি, আমি ল্যাপটপ, আমার এখনো মনে আছে আমি চিকুনগুড়ের মধ্যে শুয়ে আছি, ল্যাপটপ মধ্যে আস্তে আস্তে করে ক্যাম্পেইন রান করতেছি, দেখতেছি এসে। এবং সেদিন ছিল পাঠাওয়ের জন্য একটা বিশেষ দিন, একটা মানে বড় মাইল ফলক হচ্ছে জয়েন করে সেই সময়। এখনের তুলনায় সেটা কিছুই না, কিন্তু সেই সময়ের জন্য সেটা ছিল একটা বড় মাইল ফলক। এবং আমি শুয়ে শুয়ে চিকেনগুলো তখন আমি হচ্ছে ফিল করতেছি, আর পাঠাতে হচ্ছে, উদযাপন হচ্ছে, সবকিছু হচ্ছে। তো এই যে একটা মানে আপনার সিভিয়ার কন্ডিশন, আপনি বাঁচবেন না মরবেন কোনো কিছু ঠিক ঠিকানা নেই, ওই অবস্থাতে আপনাকে কাজ করতে হচ্ছে, এটা কিন্তু গুড থিং। কিসের জন্য? আপনার নিজের ক্যারিয়ারের জন্য। আপনি যে প্রেশার গুলো নিচ্ছেন সবকিছু হচ্ছে, এটা আমার জন্য গুড থিং ছিল। তো আমি যখন হচ্ছে বিজনেস শুরু করি, আমার যে অ্যানিমেশন স্টুডিও, আমি মোটামুটি কনফার্ম ছিলাম যে আচ্ছা অন্তত কোনো ইয়ে হবে না, লস হবে না। এবং আমার আমার যতগুলো বিজনেস আমি নিজে শুরু করেছি, আমার ইনভেস্টমেন্ট কিন্তু খুবই কম কম করেছিল। ইনফ্যাক্ট হচ্ছে এন্ডিং সিনের ইনভেস্টমেন্টটাই ছিল তুলনামূলক বেশি। ওখানে আমি হচ্ছে অলমোস্ট 10 লাখ টাকার মতো
ব্যাংক লোন নিয়ে শুরু করি। ঠিক আছে, একটা অ্যানিমেশন স্টুডিও 10 লাখ টাকা দিয়ে শুরু করা এটা লিটারেলি অনেক চ্যালেঞ্জিং। কারণ কি, কারণ আপনার পিসি এক একটা অ্যানিমেশনের কাজের জন্য যে পিসি দরকার সেই সব পিসির দামই হচ্ছে আপনার 2-2.5 লাখের উপরে চলে যায়। তো আমার এখনো মনে আছে যে 5 লাখ টাকা আমার ক্যাশ ছিল, আর ক্যাশ বলতে আমার ব্যাংক লোন। তো আমি আমার স্যালারির এগেনস্টে ব্যাংক লোনটা নেই, ব্যাংক লোন নিয়ে তারপর হচ্ছে শুরু করি, আর বাকি 5 লাখ টাকা হচ্ছে আমার ক্রেডিট কার্ড এবং বাকি সবকিছু দিয়েছিল আর কি। তো আমার এখনো মনে আছে যে ওই 5 লাখ টাকার অলমোস্ট সবগুলো টাকাই, মানে 6 লাখ টাকার অলমোস্ট সব টাকাই হচ্ছে আপনার অফিসের রেন্টের জন্য নেওয়া অ্যাডভান্স, সবকিছু, 2টা পিসি, সবকিছুর পিছনে চলে যায়। তো আমাদের হাতে ছিল অনলি ধরেন 1-1.5 লাখ টাকার মতো, এবং স্যালারি ট্যালারি দিয়ে এগুলো হয়তো বা আর 2 মাসও হয়তো বা বিজনেসটা কন্টিনিউ হতো না। তো ওই অবস্থা থেকে আমি এবং আমার পার্টনার যে যিনি ছিলেন আসান ভাই, আমরা 2জন মাত্র মানুষ শুরু করেছিলাম, টেবিল থেকে শুরু করে সবকিছু নিজেরা টেনে টুনে ঠিকঠাক করেছিলাম। ওই অবস্থা থেকে যখন কাজ আসা শুরু করে, প্রথম কাজটা আসে প্রাইম ব্যাংকের একটা ছোট কাজ, দেন এরকম 3-4 নাম্বার 5 নাম্বার কাজে যেতে যেতে দেখা যায় একটা 3 লাখ টাকার কাজ চলে আসে অ্যানিমেশন ভিডিও কন্টেন্ট, এবং ওটার হচ্ছে আপনার ওনারা যখন অ্যাডভান্সটা দেয়, হ্যাঁ 1.5 লাখ টাকার মতো অ্যাডভান্স দেয়, ওই 1.5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমরা হচ্ছে আরো 2টা পিসি কিনি ছোটখাটো, 50-50 করে এরকম, আর 4জন নতুন মানুষকে নিয়োগ দিই। হ্যাঁ, নিয়োগ দেওয়ার পরে ওনাদেরকে দিয়ে আবার হচ্ছে আমরা কাজগুলো করি, নতুন হচ্ছে ক্লায়েন্ট আসতে থাকে। এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ প্রায় এর পরের 2 বছরে আমরা প্রায় বলতে আমি দ্বিধা করবো না, আমাদের প্রায় হচ্ছে 3 কোটি টাকার মতো ট্রানজেকশন হয় শুধুমাত্র এন্ডিং সিনেই আর কি। হ্যাঁ, তো একটা জাস্ট চিন্তা করে দেখেন যে আপনি 10 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামছেন, যেটার কোনো মানে আপনি জানেন না কি হবে 2 মাস 3 মাস পরে, সেখান থেকে ওই একটা অ্যানিমেশনের মতো ইন্ডাস্ট্রিতে, যেখানে আসলে অনেক অ্যানিমেশন স্টুডিওর আগে বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে এই ধরনের, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ব্যাড রিপুটেশন আছে যে আপনি ক্লায়েন্ট থেকে টাকা পাবেন না। হ্যাঁ, তো সেই অবস্থাতে আলহামদুলিল্লাহ আমাদের এখনো এন্ডিং সিন অনেক ভালো করছে, প্যান্ডেমিকটাও আমরা খুব ভালোভাবে পার করেছি, এবং এই মুহূর্তে আমাদের বেশ কিছু ভালো কিছু কাজ আছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে এই ছিল এন্ডিং সিনের অবস্থা। আর উদ্যোক্তার এই যে চ্যালেঞ্জ গুলা, এগুলো সব সময় থাকবে, এবং লার্নিং বাংলাদেশেও কিন্তু আমরা ফেস করছি, এবং মজার বিষয় হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সটা, এটা আমাকে সাহস দিয়েছে যে আচ্ছা, কম ইনভেস্টমেন্ট নিয়ে নামলেও কিন্তু লাভ আছে। তো প্যান্ডেমিকের মধ্যে যখন লার্নিং বাংলাদেশ শুরু করি, আমার ইনভেস্টমেন্ট ছিল অনলি 5,000 টাকা, 5,000 টাকা। হ্যাঁ, এই 5,000 টাকা থেকে কিন্তু এখন এই 200 কোর্স 300 কোর্স যে আসতে যাবে, সব ওখান থেকেই শুরু। তা আপনার যখন এক্সপিরিয়েন্স থাকবে, আপনার যখন স্কিল থাকবে, তখন কিন্তু আপনার রিস্কটা অনেক মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই জন্যই 5 বছরের ক্যারিয়ার শেষ করে বিজনেসে আসি, এবং আমার মনে হয় যে আপনারাও যারা হচ্ছে আসতে চান কিংবা কিছু হয়, এক্সপিরিয়েন্স এবং স্কিলস এর যদি আপনার থাকে, আপনার চিন্তার সেরকম কোনো কারণ থাকবে না আর কি। মোর অর লেস হচ্ছে ভাই, একদম ইন টোটাল আপনার সামারি করে বলা যায় মেইন ফ্যাক্টর হচ্ছে স্কিলড এন্ড সাহসটা থাকতে হবে যে আই ক্যান হ্যাঁ, ডু ইট। এক্স্যাক্টলি, আচ্ছা, এবং যেই এটাই দরকার। লার্নিং বাংলাদেশ নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে হচ্ছে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। তো এই অনলাইন এডুকেশনটা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডেন্টদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন? আচ্ছা, আমাদের যদিও হচ্ছে আমরা 15,000-এর মাইল ফলক হচ্ছে পার করেছি, 15,000-এর বেশি লার্নার আমাদের সাথে যুক্ত হয়েছে 500 প্লেস থেকে, কিন্তু একটা আনফরচুনেট বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই এখনো হচ্ছে ই লার্নিং এর মানে স্কিল শেখার পিছনে আমাদের অনেকের আগ্রহ আছে, কিন্তু আগ্রহ থাকলেই কিন্তু হয় না, সেটা যথাযথভাবে কমপ্লিট করতে হয়। তো ই লার্নিং এর বিষয়টা কি, যে আপনার শিখবে সবাই যেরকম ম্যাক্সিমাম, মানে হয়তোবা অফলাইনের জোরটা বেশি, এবং অনলাইনে হয়তোবা অনেক ধরনের কোর্স থাকে। আমাদের হচ্ছে যে বোথ অফলাইন অনলাইন নিয়ে চলছে, কিন্তু অনলাইনে আমাদের স্টুডেন্ট প্ল্যাটফর্মটা বেশি, স্টুডেন্ট বেসটা বেশি অফলাইন থেকে, কারণ অফলাইনে অনলাইন, হয়তো হ্যাঁ। আমি একটা ব্যাচে হয়তো 20 জনের মতো রিচ করতে পারি, কিন্তু অনলাইনে যখন আমি যাই তখন হয়তো এট এ টাইম আমি 40 মানে ডাবল স্টুডেন্ট রিচ করতে পারছি। হ্যাঁ, এটা এটা অনেক বড় অনলাইনের অ্যাডভান্টেজ, যে আপনি এট এ টাইম, আপনার রিসোর্স কম লাগছে, আপনার একজন দক্ষ ইনস্ট্রাক্টরের হচ্ছে পাওয়ার হচ্ছে আপনি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারছেন। হ্যাঁ, এইটা হচ্ছে অনলাইনের বেস্ট থিং। আর তবে যেটা এটার অপোজিট সাইড যদি আমরা চিন্তা করে দেখি, যে অনেকেই এনরোল করে কিন্তু দেখা যায় যে কন্টিনিউ করতে প্রবলেম হয়। তো আমাদেরও যেরকম 15,000 লার্নার আছে, দেখা যায় যে এদের মধ্যে থেকে অ্যারাউন্ড 20-30% হচ্ছে লার্নাররা
কোর্সগুলো শেষ করতেছে ঠিকঠাক ভাবে। বাকিদেরকে আমরা ফোন কল করে কিংবা হচ্ছে মেসেজ পাঠিয়ে নোটিফিকেশন পাঠিয়ে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? ওনারা কিন্তু পে করেছে, পে করে লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছে, সবকিছু কোর্স দেখতে পারবে নিজেদের মতো করে। কিন্তু তারপরে দেখা যায় যে মানে শেষ ফিনিশিংটা সেরকম ভাবে হয় না। হ্যাঁ, তো দেখা যায় যে একটা কোর্স সাবস্ক্রিপশনের পরেও ২-৩ মাস, ৪ মাস, ৫ মাস লেগে যাচ্ছে শেষ করার জন্য। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার অপোজিট সাইড অনলাইন সেটা লার্নিং। অবশ্যই ভাইয়া। কারণ হচ্ছে দেখা যায় আমাদের এখানেও সেম কন্ডিশনটা আমরা ফেস করি। যে একটা স্টুডেন্ট ক্লাস করছে না, আমি তাকে ২ দিন ৩ দিন রিচ করলাম, সে হয়তো ক্লাস করলো। অ্যান্ড দেন নেক্সট ডে তে যখন আমি তাকে ফোন করি সে আর ফোনটাই পিক করে না অথবা সে ক্লাসই জয়েন করে না। হ্যাঁ, সেম কন্ডিশন এই অনলাইনে আমাদের এটাও ফেস করতে হয়। এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, মোট মানে খুবই চ্যালেঞ্জিং, এবং এইখানে আসলে আমাদের সবার দিক থেকেই কাজ করতে হবে। ইন্টারেক্টিভ যেন হয়, প্লাস হচ্ছে এঙ্গেজিং যেন হয়, এবং পাশাপাশি লার্নাররাও যেন সেলফ মোটিভেশন যেটা এটা যেন থাকে। আবার আরেকটা কেস হয় কিন্তু আমি আপনাদের সাথে, আমি জানি না এটা, আমার মনে হয় আপনারাও এটা ফেস করেছেন। যারা একটু ভালো করে, যারা ভালো তারা একটু ভালো করে জানার পরে যখন ফ্রিল্যান্সিং করে আয় করা শুরু করে, তখন আর হচ্ছে কোর্স দেখার সময় পায় না। হ্যাঁ, দেখা গেল যে আপনার আপনার ৬ মাসের একটা প্রোগ্রাম রেখেছেন কিংবা ৩ মাসের একটা প্রোগ্রাম রেখেছেন। দেখা গেল যে ১ মাস পরেই উনারা সার্টেন লেভেলের কিছু স্কিল ডেভেলপ করে ফেলছে, সবকিছু করছে। এখন ওখান থেকে আপনার ইনকাম আসা শুরু হইছে। এবং ওই সময় একটা স্টাক হয়ে যায়। মনে করে যে আচ্ছা, আমি তো ইনকাম করতে পারতেছি, সবকিছু তো ঠিকঠাক আছে। আমি করব করে বাকি সেশন গুলো আর করা হয় না আরকি। এটাও একটা এইটা কিন্তু বড় সবচেয়ে, চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আমরা সবচেয়ে বেশি ফেস করি হচ্ছে আমাদের একটা কোর্স আছে যেটা হচ্ছে কম্বো কোর্স। লাইক গ্রাফিক ডিজাইন এন্ড হ্যাঁ, হ্যাঁ। ওয়েব ডিজাইন ২ টা পার্ট থাকে। তো গ্রাফিক ডিজাইন হুম, হুম। পার্টটা শেষ করে যখন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে এন্টার করে, তখন ওয়েব ডিজাইন পার্টটাতে আর কেউ করতে চায় না। অনেক কঠিন মনে হয় অথবা সময় পাচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটা ওরা করতে চায় না। এইটা হচ্ছে যেটা আমরাও হুম। ফেস করি আপনাদের মতোই। তো ভাইয়া আমার আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে ধরেন আমরা যেহেতু ই-লার্নিং অথবা এই জিনিসগুলো নিয়ে কাজ করি। ই-লার্নিংটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কেমন হেল্প করছে? অথবা কেমন অবদান রাখতে পারছে? আচ্ছা, ই-লার্নিং অবভিয়াসলি আমি বলবো এটা হচ্ছে নেক্সট বিগ থিং ফর এভরিওয়ান। যে শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড না, এবং আমি বলবো যে আমি ২ টা কেস বলি। ২ টা কেস বললে আপনারা বুঝবেন, এটা আমি ইদানিং সবাইকে বলা শুরু করেছি, শেয়ার করতেছি। আমাদের আজ থেকে ৩-৪ মাস আগের কথা। আমার একটা ফোন কল আসে। আমাদের একটা প্রোগ্রাম আছে মেগা ওয়ার্কশপ। তো ৩ দিনের মেগা ওয়ার্কশপের আমরা ১ম দিন হচ্ছে কিভাবে নিজের ওয়েবসাইট নিজেই ডেভেলপ করতে পারবে সেটা শিখাই। ২য় দিন শিখাই যে কিভাবে আপনি ক্রিয়েটিভ ডিজাইন গুলো করতে পারবেন নিজের মতো করে, মানে একদম সহজে সেকেন্ডারি রিসোর্স ইউজ করে। 3rd ডে তে আমরা শিখাই হচ্ছে কিভাবে Facebook এবং Google অ্যাড এ প্রমোট করে $1 $2 করে হচ্ছে কনভার্সন জেনারেট করতে পারবেন। তো এই মেগা ওয়ার্কশপটা আমাদের হচ্ছে ওয়ান অফ দা মোস্ট পপুলার একটা ওয়ার্কশপ। তো এই ওয়ার্কশপের জন্য একজন লোক ফোন করে। ফোন করে বলে যে, আ "ভাইয়া আমি আপনাদের মেগা শপ অনেকদিন ধরে ফলো করতেছি। তো আমি হচ্ছে এত টাকা জমাইছি। আমি পুরা টাকাটা দিতে পারব না। কিন্তু এই টাকাটা জমাইছি এবং আমি আপনার কাছে বলতেছি যে এটা একটু কনসিডার করেন।" তো আমরা হচ্ছে কখনোই করি না। আমরা কখনোই হচ্ছে এই ধরনের কেসে কাউকে আ মানে চলে যেতে দেই না। কারণ একটা মানুষ এত আগ্রহ নিয়ে আসছে, এটাই আমাদের কাছে অনেক বড় কিছু। তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে ভাই, কোন সমস্যা নাই।" আমি তখন হচ্ছে আবার সব ফোন কল ধরতাম। আমি হচ্ছে মানে এই বছর থেকে আসলে আমাদের ফোন কল গুলো আমরা দিয়ে দিয়েছি। তারপরেও এখনো অনেক কল আমি রেখেছি যে আমি যদি ফোন ধরতে না পারি দেন হচ্ছে যেন অন্যদের কাছে যায়। হ্যাঁ? কারণ আমি চেষ্টা করি যে কাস্টমার লার্নারদের এক্সপেরিয়েন্স টা আমার নিজের জানাটা উচিত। তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে। সেটা তো অবশ্যই। আমি হচ্ছে তো আমি ফোন কল ধরে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে ভাই, কোন সমস্যা নেই। আমরা আপনাকে দিচ্ছি। কিন্তু আপনাকে প্রমিস করতে হবে আপনার ৩ দিনের এই মেগা শপটা একদম অ্যাটেন্ড করে বুঝবেন, নিজে শিখবেন, সবকিছু প্র্যাকটিস করবেন।" তো উনি এরপরে যে কথাটা বলল ওটা শুনে আমি ১ম এ একটু অবাক হলাম। বলতেছে, "ভাই আমি তো আসলে জয়েন করতে পারব না। আমি যেটা করব আপনাদের রেকর্ড ভার্শনটা আমি পরের দিন দুপুরবেলা দেখব।" তাই আমি বললাম যে, "ভাই এত কষ্ট করে টাকা জমাইছেন, হ্যাঁ? এখন যদি এটাতে লাইভ ইন্টারেকশন যদি না করেন, এটা তো আপনার জন্য ক্ষতি হয়ে যাবে।" তো উনি এরপর যেই জবাবটা দিল, এটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। আমাকে বলল যে, "ভাইয়া আমি যে গ্রামে থাকি, এই গ্রামে হচ্ছে ইন্টারনেট কানেকশনও নাই, আবার হচ্ছে কারেন্টও থাকে না। তো আমাকে দেখতে হলে বাজারে যাইতে হয়। বাজারে যেয়ে আমি দেখতে পারি হচ্ছে দিনের বেলাতে। রাতের বেলা আপনাদের মেগা উৎসবটা হয় ৭ টার পরে। তো এই সময় আমার জন্য আসলে পসিবল না যে আমি দেখব।" তো এইটার আসলে আনসার আমার কাছে থাকে না। আমার কাছে নাই। কারণ হচ্ছে যে আমি তো উনাকে বলতে পারি না যে আপনি কোথায় কিভাবে দেখবেন। তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।" তো
এই কেসটা কেন শেয়ার করলাম আপনাদের সাথে? এই কেসটা এই কারণে শেয়ার করলাম যে এই ই-লার্নিং এর কারণে এখন কিন্তু এমন জায়গায় হচ্ছে আমরা পৌঁছে যাচ্ছি। মানে আমরা বলতে এখানে আমি সবগুলো প্ল্যাটফর্মের কথা বলতেছি। যে ই-লার্নিং যতগুলো প্ল্যাটফর্ম যে বহুব্রী বলেন, শিখবে সবাই বলেন, হ্যাঁ? যারা আছেন, ভালো যারা কাজ করছেন। তো ওনারা সবাই কিন্তু এই জায়গাতে পৌঁছাতে পারতেছে। এবং যার হচ্ছে মানে সেলফ মোটিভেশন কাজ করে, ওনারা কিন্তু এনিহাউ এরকম বাজারে এসে হলেও পরের দিনে হচ্ছে কোর্সগুলো করে ফেলে এবং নিজেকে কিন্তু ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করে মানে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে। তো এই যে স্টোরিটা বললাম, আমার মনে হয় এটাতে আপনি বুঝতে পারতেছেন যে ই লার্নিং প্ল্যাটফর্মের উপকারিতাটা কি, কিংবা আমাদেরকে কিভাবে হেল্প করতেছে ইকোনমিক্যালি আরো গ্রো আপ হওয়ার জন্য, আরো স্ট্রং হওয়ার জন্য। ঠিক আছে? সেটা অবশ্যই, কারণ হচ্ছে যে আমরা হয়তো অফলাইনে আমরা হয়তো একটা বেশি মানুষ রিচ করতে পারি না, কিন্তু এই প্ল্যাটফর্ম গুলোর থ্রুতে কিন্তু আমরা বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও হয়তো অনেককে রিচ করতে পারতেছি। এটা আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি হচ্ছে। আর এক্স্যাক্টলি। আরেকটা যেটা ভাইয়া নেক্সট থিং যেটা আসে, ধরেন আমরা যেটা ফেস করি যে আমরা অনেকে দেখা যায় যে অনলাইন কোর্সগুলোতে জয়েন করে কিন্তু কমপ্লিট করে না, অথবা অনেকে দেখা যায় যে শুধু ভিডিওগুলো কমপ্লিট করেই সার্টিফিকেটটা গ্র্যাব করে হ্যাঁ। এমন কিছু। তো এই যারা অনলাইন এডুকেশনটা করছে তাদের জন্য হচ্ছে তাদের জব মার্কেটে গিয়ে তাদের জন্য কেমন হেল্প হচ্ছে? একটা স্টুডেন্ট ভালোভাবেই কমপ্লিট করলো, তার জন্য জব মার্কেটে এই অনলাইন এডুকেশনটা কিভাবে হেল্প করছে, অথবা অনলাইন কোর্সগুলো? আচ্ছা, তো এই আরেকটা কেস হয়তো বা আপনাদের সাথে আমাদের আরেকটা মিল আমি খুঁজে পেলাম। সেটা হচ্ছে যে আমাদের এখানে ম্যাক্সিমাম লার্নার মানে কোর্স করে হচ্ছে সার্টিফিকেশনের জন্য। ঠিক আছে? তো সার্টিফিকেশনের জন্য করে, এবং আমরা একটা বুঝি যে এই লোকটা যারা হচ্ছে সার্টিফিকেট চায়, মানে আমরা ম্যাক্সিমাম সময় ধরে নিই যে না, এই লোকটার মনে হয় না। তখন আমরা বলি যে ভাই আপনি কি করছেন ভালো করে, কিংবা এসে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওনারা কোর্সটা ভালো করে করে। আর যারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আর অপোজিট যেটা হচ্ছে, যারা কোর্স ভালো করে সেলফ ডেভেলপমেন্ট করে, তারা কিন্তু সার্টিফিকেট নিয়ে অতটা বদার্ড না। হ্যাঁ, তারা দেখবেন যে হ্যাঁ, সেটা সার্টিফিকেট অবশ্যই। আসলো কি আসলো না ওটা দেখতেছে না, কোর্সের সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো এই যে আপনি যে কোশ্চেনটা করলেন, এটা হচ্ছে, এটা কি আরেকবার একটু করবেন? আমি একটু খেয়ে হারিয়ে ফেলছি। আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে যে ভাই অনলাইন মানে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে যারা কোর্স করছে তাদের এই কোর্স গুলো জব মার্কেট গুলোতে অথবা জবের ক্ষেত্রে তাদের কিভাবে হেল্প করছে? ওকে, তো এখন আমি হচ্ছে আমাদের আরেকটা স্টোরি বললে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে আমাদের 100 ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে। এইটা আমরা করেছি ডিজিটাল মার্কেটটা তৈরি করার জন্য। যে যারা এই 100 ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন করবে এবং কোর্স এই 12 সপ্তাহে, 100 ডেজ মানে হচ্ছে 12 সপ্তাহ, 12 সপ্তাহে 12টা ডিজিটাল মার্কেটিং উপর কোর্স শেষ করবে, তাদেরকে আমরা 25টার মতো কোম্পানিতে জবের অফার গুলো থেকে হচ্ছে চান্সেস দিব। এখন যারা করে না কন্টিনিউ তারা তো বাদ, আর যারা হচ্ছে স্কিল ডেভেলপ করতেছে তাদের মধ্যে থেকে অলরেডি এই প্রোগ্রামের 2-3 সপ্তাহের মধ্যে তারা হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতেছে, অনেকে জবের মধ্যে ঢুকে গেছে, আবার অনেকে হচ্ছে উদ্যোক্তা হয়ে গেছে। এই যে 3 প্রকার মানুষ আছে, যে জবে ঢুকতেছে, ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতেছে, আবার হচ্ছে নিজে উদ্যোক্তা হচ্ছে, আই বিলিভ এগুলো সবগুলো ই লার্নিং প্ল্যাটফর্মের রেজাল্টটা সেম। এখন আপনি যখন স্কিল ডেভেলপ করবেন, হ্যাঁ, 2 ধরনের স্কিল আছে, আমি এটা একটু আগে বলে নিই। একটা হচ্ছে আপনার সফট স্কিল, আর একটা হচ্ছে হার্ড স্কিল। হার্ড স্কিল গুলো হচ্ছে যে এই যে ধরেন আপনি ইলাস্ট্রেটর শিখছেন, আপনি মোশন গ্রাফিক্স শিখছেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এগুলো হচ্ছে আপনার হার্ড স্কিল। আর সফট স্কিল হচ্ছে যেখানে আপনি ধরেন কমিউনিকেশন ভালো করে করতে পারতেছেন আপনার বসের সাথে, কিংবা আপনার স্টেক হোল্ডারদের সাথে, কিংবা ধরেন আপনার টিম মেম্বারদের সাথে। এটা হচ্ছে আপনার সফট স্কিল, কিংবা আপনার লিডারশিপ যেই এবিলিটি গুলো আছে, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে ডিলের যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে সফট স্কিল। তো এই 2 প্রকার স্কিল যখন আপনি ডেভেলপ করবেন, কিংবা কেউ যখন ডেভেলপ করে, তখন দেখা যায় কি যে জব ক্ষেত্রে সে একদমই অন্যদের চাইতে অনেক ভালো পারফর্ম করে। এটা জব হোক, এটা ফ্রিল্যান্সিং হোক, কিংবা এটা হচ্ছে নিজের বিজনেস হোক। হ্যাঁ, এই 3টা জায়গাতেই কিন্তু আপনি দেখবেন যে যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যারা হচ্ছে রেগুলার বেসিস হচ্ছে কোথাও না কোথাও শিখতেছে। আর শেখার জন্য যে ই লার্নিং কোর্সই করা লাগবে তা কিন্তু না। আপনার ইউটিউবের থেকে আপনি শুরু করেন, আপনি ইউটিউবের ভিডিও দেখে, ইউটিউবে অনেক ভালো প্লেলিস্ট আছে, অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইন্টারন্যাশনালি আছে, ন্যাশনালি আছে, ওনাদেরকে দিয়েও শুরু করা যায়। হ্যাঁ, কিন্তু ই লার্নিং থেকে যখন আপনি করবেন তখন হচ্ছে কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। এক্সট্রা বেনিফিট গুলো কি? আপনি হচ্ছে লেটেস্ট যেই আপনার
সলিউশন আছে, টেকনোলজি আছে, কিংবা লেটেস্ট যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ডগুলো হচ্ছে উপর বেস করে কোর্সগুলো ডেভেলপ করা হয়। এটা শিখবে সবাই বলেন কিংবা আদার যারা আছে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, এবং আমরাও চেষ্টা করতেছি যে আপ টু ডেট রাখতে আমাদের যে কোনো কোর্স, যে মানে ইভেন যেমন আমার যে কোর্সগুলো থাকে, যেমন ফেসবুক অ্যাড বলেন কিংবা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সগুলো আছে, আমরা রেগুলার বেসিসে আমি আপডেট করার চেষ্টা করি। নতুন কোনো কিছু আসলো আমরা ওই কোর্সের সাথে ভিডিও অ্যাড করে দিচ্ছি। কারণ তো হচ্ছে ই আমাদের লার্নিং থেকে, টেকনোলজিস গুলো তো চেঞ্জ হচ্ছে। আমরা হ্যাঁ যদি আগের একদম, একটা জায়গায় আটকে থাকি তাহলে তো হচ্ছে না, হ্যাঁ রেগুলারলি আমাদের আপডেট করতে হচ্ছে। আপডেট করতে হয়। তো ওই ওই পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, আপনার লাগবেই, স্কিল ডেভেলপ করাই লাগবে, এবং হচ্ছে স্কিল ডেভেলপ করলে আপনার নিজের জন্য ভালো, এবং যারা করতেছে তাদের হচ্ছে তারা দেখবেন সব ক্ষেত্রে ভালো হচ্ছে। ইনফ্যাক্ট যেটা বললাম যে 100 ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রামে যারা জয়েন করেছিল, যারা ভালো করতেছে, আমরা জবের অফার দিচ্ছি যে ভাই এখানে জয়েন করতে পারেন, এখানে জয়েন করতে পারেন। দেখা যাচ্ছে যে যারা খুব ভালো করছে তারা কিন্তু ইন্টারেস্টেড আর ফিল করতেছে না। কেন জানেন? কারণ হচ্ছে সে ফ্রিল্যান্সিং করে ভালো টাকা ইনকাম করতে পারতেছে। আর সে হচ্ছে অলরেডি তার নিজের ই-কমার্স সাইট দিয়ে ভালো করতে, মানে ভালো টাকা ইনকাম করতে পারতেছে। ঠিক আছে? তো এরকমও হয়ে যায় যে আপনার যখন স্কিল ডেভেলপ করতেছেন, আপনার জন্য লটস অফ জায়গা থেকে আপনার কানেকশন তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটা অবশ্যই, কারণ হচ্ছে যে আমার একটা স্কিল থাকলে আমি একটা কোম্পানির জন্য না কাজ না করে নিজের জন্য করলে হয়তো নিজের গ্রোথটা আরো ভালো হচ্ছে। হ্যাঁ, এই জন্যই হয়তো অনেকে জব গুলোতে ইন্টারেস্টেড হচ্ছে না। হ্যাঁ। আর আমাদের ইনফ্যাক্ট তো এটার, যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটাই বলুন। আপনাদেরটা শেয়ার করেন প্লিজ ভাই, আমি আপনাদেরটা শুনতে চাই। আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এখানে যেটা হয় ভাই, যেটা হচ্ছে ধরেন একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে ব্যাচ ওয়াইজ ক্লাস হয়, তো সেক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা ব্যাচ চলাকালীন তারা হয়তো একটা টিম ফর্ম করে কাজ করে, অথবা আমাদের এখানে আমি আরেকটা সিন যেটা পাই আমরা, যেটা হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেল থেকে 3-4 জন জয়েন হুম, করলো, ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সে জয়েন করে, তো সবাই মিলে হুম, হচ্ছে যে একটা এজেন্সি ক্রিয়েট করে। লাইক কেউ গ্রাফিক ডিজাইন হুম, নিয়ে কাজ করে, কেউ ডিজিটাল মার্কেটিং এ কাজ করে, কেউ মোশন হুম, গ্রাফিক্স এ কাজ করে। এইভাবে হচ্ছে তারা মার্কেট প্লেস থেকে যখন বড় প্রজেক্ট গুলো নিয়ে আসে, তখন ফুল হুম, প্রজেক্ট গুলাই ওরা কমপ্লিট করে, এন্ড দেখা যায় রেগুলার বেসিসে এই কাজটা করতেছে ওরা, এন্ড এন্ড অফ দ্য ডে হুম, গিয়ে হচ্ছে যে ওরা নিজেরাই একটা এজেন্সি ক্রিয়েট করতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের আর জবের প্রয়োজন হচ্ছে না, তারাই নিজেরাই পরে দেখা যাচ্ছে তারা কাজ করতে না পারে আরো লোক হায়ার করতেছে। হায়ার করতেছে। আমাদের এখানে সিনটাই এটা হয় ম্যাক্সিমাম টাইম। এইটা কিন্তু আবার খুবই অনেকে মানে চমৎকার জিনিস। আবার অনেকে, আবার অনেকে দেখা যায় যে নিজেরাই আবার শেখানো শুরু করে। নিজেদের হ্যাঁ, দেখা যায় যে নিজেদের এলাকাগুলোতে হচ্ছে তারা নিজেরাই আবার শেখানো শুরু করছে। এমন 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 সিনও আমরা পাচ্ছি। এটা চমৎকার থেকে, এবং আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে যে নলেজ ইজ অল অ্যাবাউট যে শেয়ারিং। আপনি যখনই শেয়ার করবেন তখনই জিনিসটা মানে ছড়ায় পড়বে, এবং এই জিনিসগুলো আসলে আপনি মনিটারি ভ্যালুতে কখনো ক্যালকুলেট করতে পারবেন না। আপনার দেখা যাবে যে আপনার স্টুডেন্ট, আপনার লার্নার, একজন ইনস্ট্রাক্টরের সব থেকে বড় পাওয়া হচ্ছে যে তার নিজের লার্নার তার চাইতেও তাকে অতিক্রম করে ভালো কিছু করতেছে। হ্যাঁ, এবং ওই ফিলিংটা যখন আপনি দেখবেন চোখের সামনে, যে আচ্ছা এই লোকটা, এই ছেলেটা 2 দিন আগে হচ্ছে একটা স্টেজে ছিল, এখন হচ্ছে মানে সেলফ গ্রোথ করতে করতে হচ্ছে অনেক ভালো করে ফেলছে, আপনাকে ছাড়াই গেছে, তখন যে ফিলিংসটা কাজ করে এটা ইনভ্যালুয়েবল। এটা হচ্ছে মানে মনিটারি ভ্যালুতে প্রকাশ করা যাবে না। তো আমাদের দেশে কিন্তু এই প্র্যাকটিস গুলো হচ্ছে, এবং আমি সবসময় মানে এইগুলো পজিটিভলি দেখতে পছন্দ করি। যে আহ, যে একটা প্রচলিত কথা আছে যে আচ্ছা মানে অল্প 1 বছর শিখেই হচ্ছে কোর্স দেওয়া শুরু করে দিছে, ইয়ে করা শুরু করে দিছে। আমার কাছে মনে হয় কি যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয়তো বা এই জিনিসগুলোর ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু লার্নিং এর ক্ষেত্রে হয় কি যে শিখাতে যাচ্ছে তারও শিখানোর জন্য কিছু শিখে আরো স্ট্রং হইতে হয়। কারণ একজন হ্যাঁ সেটা ইনস্ট্রাক্টর অবশ্যই। কিন্তু হচ্ছে যখন কিছু একটা কোর্স ডেভেলপ করে, হ্যাঁ, তখন হচ্ছে যে তাকে আরো অনেক কিছু শিখে তারপর আসতে হয়। আর যদি কেউ ভুল শিখেও ফেলে, তার কিন্তু ওটা শুধরানোর ওয়ে আছে, কারণ লটস অফ রিসোর্সেস আর দেয়ার। এবং সে যদি ভুল কিছু শিখেও যদি ইমপ্লিমেন্ট করতে থাকে, সে কিন্তু একসময় টের পেয়ে যাবে, এবং সে তখন নিজেকে আবার সেই জায়গাটাকে ঝালাই করে ফেলতে পারবে। ঠিক আছে? তো আমার মনে হয় এই আরো মানুষজন আসা উচিত, আরো প্রতিষ্ঠানে আসা উচিত, যারা হচ্ছে ই লার্নিং নিয়ে কাজ করবে, যারা হচ্ছে শিখবে সবের মতো হচ্ছে এভাবে কোর্স দিবে, সবকিছু করবে, এই আর কি। এই আরেকটা মজার ফ্যাক্ট বলি, যেটা হচ্ছে আজকে হচ্ছে ধরেন ভাই 15 তারিখ, 15 তারিখ হচ্ছে শিখবে সবাইতে, প্রত্যেকটা মান্থের মানে 15 তারিখ হচ্ছে শিখবে সবাইতে একটা ফেস্টিভ ডে এর মতো থাকে। কারণ হচ্ছে যে আজকে আচ্ছা। হচ্ছে ফাইবারের লেভেল গুলো পায়। তো আজকে আমরা হুম, সকাল থেকে কাউন্ট করতে থাকি যে কোন ইনস্ট্রাক্টরের কতজন স্টুডেন্ট লেভেল পেলো।
আজকে হচ্ছে যে আমরা হয়তো 20 থেকে 25 জনের মতো লেভেল পেয়েছি, এমন ফাইবারের লেভেল 1, লেভেল 2। দেন আজকে আমি একজনকে পেয়েছি যে আমাদের টপ রেটেড স্টুডেন্টও পেয়েছি আজকে। সে হচ্ছে আলহামদুলিল্লাহ। যে তার একটা টিম আছে, ওই টিমের থেকে সে টপ রেটেড হয়েছে, তার সাথে বাকি যারা আছে তারা লেভেল 2 হয়েছে। আমরা সকাল থেকে এই জিনিস জাহিদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ভাই কি শুনতে হ্যাঁ পাচ্ছেন? জাহিদ ভাই, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, জাহিদ ভাই আচ্ছা। খুব চমৎকার একটা জিনিস শেয়ার করলেন যে আজকে তার মানে হচ্ছে ফেস্টিভ্যাল রিয়েলি, যে কারণ হচ্ছে যে এই টপ রেটেড যারা আছে এবং তাদেরকে যখন আপনি শেয়ার করেন, এবং আমি কিন্তু দেখি খুব মানে সবগুলোতে আমার লাভ রিয়েক্ট আছে, আপনি দেখবেন যখন আপনারা শেয়ার করেন যে আমাদের এই মাসে হচ্ছে এত টাকার ইনকাম করেছে আমাদের লার্নাররা। হ্যাঁ, এই চর্চাটা আমার কাছে খুব ভালো লাগে যে এইটা দেখে অনেকে হয়তো বা, মানে অনেকে না ইন্সপায়ার্ড হবে, সবাই ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, যে ইনকাম করতেছে লার্নাররা, সবকিছু হচ্ছে ঠিক আছে। এবং এটা নিয়ে এই কিন্তু যে যেটা শিক্ষা সমিতিতে বললেন, কম্পিটিশন হয়। তাই এই যে হ্যাঁ, আর্নিংস নিয়ে একটা কম্পিটিশন চলতে থাকে প্রত্যেক মাসেই। এই যে এই মাসেও চলতেছে কম্পিটিশন। এন্ড একটা এন্ড অফ দ্য মান্থ গিয়ে আমরা একটা কাউন্টিং করি। লাস্ট মান্থে আই গেস আচ্ছা, আমাদের সব স্টুডেন্টদের মিলিয়ে $21,000 সামথিং ছিল। 21,000 ডলার। শুধু ওয়াও, হ্যাঁ, শুধু স্টুডেন্টদের এন্ড থেকে। তা আমাদের ওয়াও, প্রত্যেক মান্থেই হচ্ছে যে এই কম্পিটিশন গুলো থাকে, যাতে মানে আমরা স্টুডেন্টদেরকে আরো ইন্সপায়ার করতে পারি, এন্ড ওই যারা কাজ করছে তাদের দেখে নতুনরা আরো ইন্সপায়ার হয়। এটা অনেক বড় কিছু, এটা অনেক বড় কিছু। এটা যারা কাজ করছে তারাও হচ্ছে যে অন্যদেরকে ইন্সপায়ার করছে। তো ভাইয়ের কাছে আমার নেক্সট কোশ্চেন যেটা থাকবে যে যেহেতু আমরা আস্তে আস্তে অনলাইন এডুকেশনের দিকে যাচ্ছি, অনলাইন এডুকেশনের হ্যাঁ, সুবিধা এন্ড অসুবিধাগুলো কি কি হচ্ছে আমাদের? আচ্ছা। অনলাইন এডুকেশন সুবিধা তো অলরেডি আমরা কিছুটা জানলাম, যে আমরা এট এ টাইম হচ্ছে ছড়ায় যেতে পারতেছি। একজন ইনস্ট্রাক্টর বারবার একই টপিকের উপর প্রতিদিন ডেলিভারি না করে, সে যখন তার যেই একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য যেই কোর্স ম্যাটেরিয়াল আছে সেগুলো রিমোট এরিয়াতে বসেও দেখতে পারবে। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট না, যদি একাডেমিক লেভেলের যে পড়াশোনাগুলো আছে সেটাও কিন্তু আস্তে আস্তে আহ, চলে আসবে। এবং ই লার্নিং এবং ডিস্টেন্স লার্নিং এ কিন্তু হচ্ছে নেক্সট, মানে এখন মানে এটা ফিউচার, এবং এটাতে অ্যাডাপ্ট করতেই হবে। ঠিক আছে, কারণ আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে ঢাকায় বসে নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন কিংবা ইস্টেস বলেন, হ্যাঁ এই ইউনিভার্সিটি গুলো কিংবা ড্যাফোডিল বলেন, ওনাদের কারিকুলাম গুলো কারা দেখতে পারতেছে, কারা পার্টিসিপেট করছে, যারা কিনা ঢাকায় আছে। এবং এই ঢাকার এই শিক্ষা ব্যবস্থার কারণে কি হয়, আপনি দেখেন একটার সাথে কিন্তু এরকম অনেকগুলো কানেকশন আছে, যে সবাই চাঁদপুর থেকে বলেন, রাঙামাটি থেকে বলেন, এই শুধুমাত্র শিক্ষা, উচ্চতর শিক্ষার জন্য কিংবা গ্রাজুয়েশনের জন্য ঢাকায় আসতেছে। ঢাকার উপর চাপ বাড়তেছে, ঢাকার উপর জ্যামের সৃষ্টি হচ্ছে এই চাপের থেকে। হ্যাঁ, মানে সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে সবকিছু। কিন্তু যখনই এটা ই লার্নিং সলিউশন মানে প্ল্যাটফর্মে চলে আসবে, এই ইউনিভার্সিটি গুলো বলেন কিংবা প্রতিষ্ঠানগুলো বলেন, তখন কি হবে, যে তখন হচ্ছে পুরো মানে একজন বান্দরবনে বসেও একজন লোক, একজন স্টুডেন্ট হচ্ছে সেম কারিকুলামটা সে হচ্ছে দেখতে পারবে। ঠিক আছে, তো এখন এইটা হচ্ছে বেনিফিট, এটা সব থেকে বড় বেনিফিট। আর যদি অসুবিধা বলি, অসুবিধাটা আমি খুবই কম দেখি। তারপরেও যেটা আছে যে, যদি আমি বলি অসুবিধা, একটা হচ্ছে যে সোশিয়েটাল অসুবিধা হইতে পারে, যে ইন্টারপার্সোনাল, যে কমিউনিকেশনে যে সফট স্কিলে যে বিষয়গুলো থাকে। হ্যাঁ, যে আপনি সামনাসামনি বসে আপনার ইনস্ট্রাক্টরের কিংবা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা আপনি যে গ্রুপ স্টাডি বলেন, এই টিম ওয়ার্ক বলেন, এই জিনিসগুলোতে একটু মনে করেন মানে লেট ব্যাক অ্যাপ্রোচ থেকে যায়। কারণ আপনি ভার্সিটিতে এসে একসাথে গ্রুপ স্টাডি করা, হ্যাঁ, এবং ওর মাঝে মাঝে আড্ডা দেওয়া, এটাও কিন্তু একটা শিক্ষা, মানে শিক্ষণীয় বিষয়। আপনি কোর্স ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতেছেন, আড্ডা দিতেছেন, হ্যাঁ, একটা সার্টেন লেভেলে কথা হচ্ছে। ইনফ্যাক্ট মনে করেন কেউ একজন লেট করে চলে আসলো, লেট করে জয়েন করলো, তখন এই যে কনভারসেশনটা হয় মানে ইনস্ট্রাক্টরের সাথে, সেটাও কিন্তু হচ্ছে একটা শিক্ষার বিষয়, সেটাও কিন্তু একটা মোমেন্ট। এই মোমেন্ট গুলো আসলে মিস হয়ে যায়, হ্যাঁ, যে অনলাইন প্ল্যাটফর্মে যখন থাকে। আর যদি আমি ইয়ের কথা বলি, চিটিং এর কথা বলি কিংবা হচ্ছে অসৎ উপায়ের কথা বলি, এই ধরনের জিনিসগুলো হয়তো একাডেমিক জায়গায় দেখা যায়, হয়তো অনেকে করে। তবে আমার মনে হয় আমাদের কারিকুলাম বলেন কিংবা আমাদের যে
ই লার্নিং এর যে সাবজেক্ট গুলো বলেন, এগুলো এমন হওয়া উচিত যেন চিটিং করা না লাগে, কিংবা হচ্ছে কেউ যদি অসৎ উপায়ে দেওয়া না হয়, বরং বরং যদি ইন্টারেক্টিভ করা যায়, অনেক বেশি হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ গুলো যদি নিয়ে আসা যায়। হ্যাঁ, যে যারা হচ্ছে মনে করেন মার্কেটিং এ কাজ করতেছে, মার্কেটিং এর উপর পড়াশোনা করতেছে, তাদের একদম ডে ওয়ান থেকে হচ্ছে তাকে মার্কেটিং রিলেটেড প্র্যাকটিক্যাল কাজগুলো বেশি করতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে এখানের আপনার এই অসৎ উপায়ের বিষয়গুলো মানে চলে যাবে, আস্তে আস্তে ইরিডিকেট হয়ে যাবে। তো এই আর কি বিষয়, যে এটার সলিউশনটা আমি বললাম যে হয়তো বা এগুলো কাজে লাগতে পারে আর কি। মোরলেস হচ্ছে যত আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কের দিকে যাচ্ছি আই গেস ততই বেটার হবে। হ্যাঁ, ততই কারণ বেটার হবে, হচ্ছে এবং যে ডে ওয়ান থেকে হলে ভালো। ওকে গ্রেট। আর এখন বাংলাদেশে ভাই যেটা দেখা যাচ্ছে, আমরা বাংলাদেশে যেটা দেখছি প্রচুর পরিমাণে স্টার্টআপ হচ্ছে, স্টার্টআপ কালচার গ্রো করতেছে। তো এই জিনিসটা ভাই হ্যাঁ, আপনি কিভাবে দেখছেন, যে আরো বেশি স্টার্টআপ আসুক, অথবা স্টার্টআপ গুলো কেমন হলে বেটার হয়? আচ্ছা। তো স্টার্টআপ, আসলে স্টার্টআপ নিয়ে একটা ফ্যাক্ট বলি, স্টার্টআপ বিজনেস এটা কিন্তু আসলে মানে স্মল বিজনেস কিংবা এসএমই বলেন, হ্যাঁ, এগুলো কিন্তু ডিফারেন্ট জিনিস। যেমন লার্নিং বাংলাদেশকেও আমি আসলে স্টার্টআপ বলবো না, ইন এ সেন্স যে স্টার্টআপের বেশ কিছু মানে টিম থাকা লাগে, এবং স্ট্রাকচার ওয়েতে থাকা লাগে, ইনভেস্টমেন্ট থাকা লাগে। হ্যাঁ, আর এসএমই বিজনেস হচ্ছে যেখানে আপনি মনে করেন আহ, একজনের উদ্যোক্তা কিংবা একজন দুইজনের হচ্ছে উদ্যোগে একটা হবে। যেমন আপনি ধরেন এন্ডিং সিন কিন্তু আসলে একটা এসএমই বিজনেস, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের মধ্যে পড়ে। কেন? কারণ হচ্ছে এইখানের আপনার কার্যক্রম কিংবা সবকিছু হচ্ছে লিমিটেড। হ্যাঁ, আপনি যত যাই করেন না কেন, আপনার ম্যান পাওয়ারের উপর সবকিছুর উপর আপনার লিমিটেড। একসাথে যদি মনে করেন আপনার 1-1.5 লাখ কিংবা হচ্ছে 1,000-এর বেশি কাজ চলে আসে, আমরা কিন্তু নিজেরাই করতে পারবো না। ঠিক আছে, চাইলেও করা সম্ভব না। তো এই ধরনের যে লিমিটেশন থাকে সেগুলোর উপর বেস করে আসলে আপনার এসএমই বিজনেস গুলো লিমিটেশন হয়ে থাকে। তো আমরা ম্যাক্সিমাম সময় এসএমই বিজনেস আর স্টার্টআপটা এক করে ফেলি। আমরা অনেকেই মনে করি যে আইটি বিজনেস দিলে সেটাও স্টার্টআপ হয়ে গেল, আসলে তা কিন্তু না। তো আমি তারপরে দুইটার কথা মাথায় রেখে বলতেছি যে যদি এসএমই বিজনেস হয়, আমাদের আরো বেশি বেশি এসএমই বিজনেস এবং উদ্যোক্তা ক্রিয়েট করতে হবে। হয়তো আমরা নিজেরাই করে ফেলবো। যেমন কেউ একটা স্কিল ডেভেলপ করে ই কমার্স সাইট দিয়ে দিল, ঠিক আছে, ছোটখাটো ই কমার্স সাইট, হ্যাঁ, এফ কমার্স থেকে ই কমার্স দিল, হ্যাঁ, তারটা কিন্তু স্টার্ট আপ না, তারটা হচ্ছে এসএমই বিজনেস। হ্যাঁ, তো এই ধরনের উদ্যোক্তা থাকবে এবং সামনে আরো বাড়বে, করতে হবে। আর যদি স্টার্ট আপের কথা বলি, স্টার্ট আপ হচ্ছে ব্রড অ্যাঙ্গেলে, যেখানে হচ্ছে আপনার স্কেলেবিলিটির চান্সেস অনেক বেশি হাই থাকে। যেমন হচ্ছে পাঠাওয়ে আপনি এটা কেন স্টার্ট আপ, কারণ হচ্ছে আপনার আজকে একটা রাইড হইতেছে, কালকে হয়তো বা 20টা রাইড হবে, এরপরের দিন 100টা, এরপরের দিন 2,000, এরপরের দিন 10,000, এরপরে 1 লাখ। উইদিন ধরেন 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে এটা 10 লাখেও ছাড়াই যেতে পারে। হ্যাঁ, কিন্তু আপনার অপারেশন এক্সপেন্স কিংবা অপারেশন লিমিটেডই থাকবে, ওই অনুযায়ী কিন্তু বাড়বে না। ঠিক আছে, কিংবা আবার ধরেন ই লার্নিং প্ল্যাটফর্ম মানেই যে সবগুলাই যে স্টার্ট আপ হইতে হবে, নট নেসেসারি। ই লার্নিং প্ল্যাটফর্ম যদি এমন থাকে যেখানে হচ্ছে আপনার ইনস্ট্রাক্টররাও হচ্ছে আহ, যে কোনো সময় কোর্স দিতে পারছে, অ্যাজ লাইক হচ্ছে ইউডেমি। হ্যাঁ, ইউডেমি হচ্ছে স্টার্ট আপ, কিন্তু লার্নিং বাংলাদেশ কিন্তু স্টার্ট আপ না। কেন লার্নিং বাংলাদেশ স্টার্ট আপ না? কারণ হচ্ছে ইউডেমিতে আপনি যদি কোর্স দিতে চান, এবং আপনি বাংলাদেশ থেকে দিবেন, আরেকজন হচ্ছে ইন্ডিয়া থেকে দিবে, আরেকজন হচ্ছে মনে করেন ইউএসএ থেকে দিবে। হ্যাঁ, এভাবে মনে করেন হচ্ছে একদিনে যদি 1 লাখ মানুষ হচ্ছে কোর্স দিতে চায়, ইনস্ট্রাক্ট করতে চায়, তাদের কিন্তু করার চান্সেস আছে। একদম সার্টেন লেভেলের কিছু ক্রাইটেরিয়া ফিল আপের পরে হয়তো কোর্সগুলো রিলিজ হয়ে যাবে। এটা তো গেল হচ্ছে সাপ্লাই সাইডের কথা। ডিমান্ড সাইডে হচ্ছে যে লার্নাররা আছে, লার্নাররাও হচ্ছে মনে করেন এট এ সার্টেন পয়েন্টে যদি 1 কোটি লার্নারও যদি কোর্স সাবস্ক্রিপশন করে ফেলে একদিনের মধ্যে, তাহলেও সমস্যা হবে না। তো এই কারণে একটা বিজনেস কি স্টার্ট আপ হবে নাকি একটা মানে একটা প্রতিষ্ঠান কি স্টার্ট আপ হবে না বিজনেস হবে, এটা ডিপেন্ড করতেছে তার কার্যকলাপের উপর। তো এই স্টার্ট আপ হইতে গেলে কিন্তু আপনার ওই এসএমই মতো অনেক বেশি বেশি আহ, মানে হওয়ার চান্সেসও কম থাকে। কারণ দেখা যায় কি 95%, যেমন 2019 সালের যদি আমি রিপোর্ট, ওয়ার্ল্ড ওয়াইডের যে রিপোর্ট আছে ইনভেস্টমেন্ট পিডিআর থেকে যদি পাওয়া, যে 95% স্টার্ট আপ 2019 সালে যেগুলো হয়েছিল, মানে যেগুলো হচ্ছে আপনার মনে করেন নাম সবাই শুনছে, হ্যাঁ, কিংবা হচ্ছে তার দেশে হয়েছিল, এরকম নিউজে আসা স্টার্ট আপ গুলোর 95% সেই বছরই ক্লোজ হয়ে গেছে 2019 সালে। এবং একটা এই ধরনের স্টার্ট আপ গুলো দেখা যায় যে দ্বিতীয় বছরে এসে
আপনার 65% বেশি বন্ধ হয়ে যায়। তৃতীয় বছরে এসে 75% এবং 100 মানে 10 বছরের মধ্যে হচ্ছে আপনার অলমোস্ট 99% স্টার্টআপ ক্লোজ হয়ে যায়। ঠিক আছে? তো স্টার্টআপ জিনিসটা বাংলাদেশের কালচারে আপনার এস্টাবলিশ হইতে কিংবা উদ্যোগ গ্রহণ করতে আরো বেশি বেশি আসা উচিত, কিন্তু সেই অনুযায়ী হচ্ছে না, জাস্ট বিকজ অফ যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো সেভাবে বিল্ড আপ হয় না, ইকোসিস্টেম এভাবে বিল্ড আপ হয় না। কেউ বাইরে থেকে যে ইনভেস্ট করবে কিংবা দেশে যে ইনভেস্ট করবে, অ্যাঞ্জেল ইনভেস্টর বলেন, এখানে অনেক ধরনের টার্মস আছে, যে সিড ইনভেস্টমেন্ট বলেন, ইভেন কোম্পানি ফরমেশন বলেন। আমাদের দেশে কিন্তু আপনি দেখবেন যে পার্টনারশিপ বিজনেসই বেশি দিন টিকে না, যে দুইজন বন্ধু মিলে পার্টনারশিপ করবে কিংবা কিছু করবে, সেটাই কিন্তু বেশি দিন টিকে না। কিন্তু স্টার্টআপ বিজনেসে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনারা যে পার্টনাররা আছে তারা কতদিন ধরে একে অপরকে চিনে, কতদিন ধরে উদ্যোগটা নিয়ে কাজ শুরু করেছে, হ্যাঁ, এবং তাদের ভিশন কি, মিশন কি, এই জিনিসগুলো। তো এবং এট দ্য সেম টাইম এখন যদি এটা আমি স্টার্টআপের সাথে যদি স্কিল ডেভেলপমেন্টটা রিলেট করি, এখানে আপনাকে আরো বেশি শিখতে হবে। আপনার একজন এসএমই উদ্যোক্তা যেই পরিমাণ নলেজ নিয়ে স্টার্টআপ শুরু করবে, আপনার স্টার্টআপ বিজনেস উদ্যোক্তা কিন্তু হচ্ছে তার চাইতে অ্যাটলিস্ট শতগুণ বেশি নলেজ তার প্রয়োজন, স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন। কারণ কি? কারণ এখানে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করতে হয়, ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে হয়, অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে হয়, ইনভেস্টমেন্ট রেজ কিভাবে করতে হয় সেটা নিয়ে কাজ করতে হয়, টিম ম্যানেজমেন্ট করতে হয়, ক্লায়েন্টের সাপোর্ট যেন হচ্ছে ভালো করে দিতে হয় সেটা নিয়ে কাজ করতে হয়। কারণ দেখা গেলো আপনি স্কেলেবিলিটি বাড়ায় ফেলছেন, আপনি ইনভেস্টমেন্টও রেজ করে ফেলছেন, হ্যাঁ, কিন্তু আপনার কোয়ালিটি ভালো না, সার্ভিস কোয়ালিটি ভালো না, হ্যাঁ। কিংবা ধরেন হচ্ছে ইউডেমির কথা ধরি, যে ইউডেমি যদি বাংলাদেশের একটা স্টার্টআপ হইতো, দেখা গেল যে কোর্স আসতেছে তো আসতেছে, হ্যাঁ, 2000, 5000, 10,000 কোর্স চলে আসছে, কিন্তু কোয়ালিটি আপ টু দা মার্ক না। কারণ কি? কোয়ালিটি চেকের জন্য সেই সিস্টেম অটোমেশন করা হয় নাই, হ্যাঁ, কিংবা কোনো প্রসেস বিল্ড আপ করা হয় নাই, কিংবা যে ইনস্ট্রাক্টর আছে তাদেরকে মাচ মোর হচ্ছে যে আপনার ট্রেনিং কিংবা এগুলো দেওয়া হয় নাই, তখন কিন্তু এটা ফেল করবে স্টার্টআপটা। ঠিক আছে? তো এই জন্য একজন স্টার্টআপ ফাউন্ডারের কিংবা হচ্ছে যে যারা এমপ্লয়ি আছে কিংবা যারা এখানে কাজ করবে, তাদেরকে অনেক বেশি হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের পিছনে জোর দিতে হয়, হ্যাঁ, একদম সফট স্কিল থেকে, বিশেষ করে হার্ড স্কিলের চেয়ে তো সফট স্কিলে বেশি জোর দিতে হয়। তো আমি বলবো যে আহ, এই যে স্টার্টআপ বিজনেস আছে, অবশ্যই আসতে হবে আরো বেশি বেশি, তবে তার আগে স্কিল ডেভেলপমেন্টটা সেসব লেভেলও করতে হবে, জানতে হবে যে আসলে এইখানে ইনস এন্ড আউটস গুলো কি কি আছে। ঠিক আছে? এই আর কি। এটা তাহলে আমি বলতে পারি, যেমন ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করলাম, আমি 5টা লোক হায়ার করলাম, কিন্তু ওই লোকগুলো যে কি কাজ করছে ওইটাই যদি আমি না বুঝতে পারি, আই গেস ওখানে ফেল করার চান্সেস অনেক বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ফেল করার বেশি চান্সেস বেশি থাকে। আর এক্সপিরিয়েন্সটা বাংলাদেশে একটা কিন্তু প্রবলেম আছে, যেমন সেই প্রবলেমটা হচ্ছে আমি আমাদের প্রতিষ্ঠানেও দেখেছি, কিংবা মানে এর্নিং সিনে বিশেষ করে, লার্নিং বাংলাদেশে না, আহ, যে দেখেছি যে আচ্ছা ঠিক আছে, সাব্বির ভাই এভাবে শুরু করে দিছে 10 লাখ টাকা নিয়ে, আমিও তাহলে হচ্ছে শুরু করে দিই 10 লাখ টাকা নিয়ে, হ্যাঁ, আমি অবভিয়াসলি সাপোর্ট দিই, কিন্তু বেসিক্যালি আমি যে এর আগের 5 বছর যে কর্পোরেটে ছিলাম, আমি যে এক্সপিরিয়েন্স ডেভেলপ মানে করেছি, আমি 150-এর বেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছিলাম আমার বিজনেস শুরু করার আগেই, শুধু ফাইবার থেকে, এবং ফাইবারের লেভেল 2 সেলার ছিলাম, হ্যাঁ, রাত জেগে কাজ করেছে। এই জিনিসগুলো কিন্তু দেখা যায় না, এই এক্সপিরিয়েন্স গুলো দেখা যায় না। মানুষ জাস্ট মনে করে যে আচ্ছা ঠিক আছে, লার্নিং বাংলাদেশ 5,000 টাকা নিয়ে শুরু হয়েছে, ওকে ফাইন, আমিও 10,000 টাকা নিয়ে কিংবা 50,000 টাকা নিয়ে শুরু করি, আমার তো টাকা বেশি, হ্যাঁ, আমি করতে পারি। হ্যাঁ, করতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স এবং স্কিল সেট সেরকম ভাবে ওই কাজটার জন্য যদি আপনি ডেভেলপ না করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু দ্রুত সময়ে হচ্ছে হোঁচট খেতে হবে আর কি। ঠিক আছে? তো এটা দরকার খুব বেশি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা। সেটা অবশ্যই ভাইয়া। আর যেটা হচ্ছে আমার আরেকটা কোশ্চেন যেটা ছিল ভাইয়া, যেহেতু আপনি জব করেছেন এখন বিজনেস করছেন, তো যারা জব করতেছে তাদের জন্য স্কিল ডেভেলপ করাটা কতটুকু জরুরি, এন্ড কোন ধরনের স্কিল গুলো তাদের গ্যাদার করা উচিত, আচ্ছা, কর্পোরেট জব করতেছে অথবা? আমি যেমন বলবো, টু বি অনেস্ট, যে আমার লাইফের মানে ক্যারিয়ার লাইফের আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে স্পেন্ড করেছিলাম সফট হার্ড স্কিল ডেভেলপমেন্টে। হার্ড স্কিল ডেভেলপমেন্ট বলতে হচ্ছে যে অ্যানিমেশন কিভাবে কাজ করে, মোশন গ্রাফিক্স কিভাবে কাজ করে, সিনেমা 4D বলেন, আফটার ইফেক্টস বলেন, হ্যাঁ, ইলাস্ট্রেটর বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, হ্যাঁ। আমার মনে হয় এই লিন্ডার থেকে সার্টিফিকেশন মানে কোর্স করে, ভালোভাবে কোর্স করে প্র্যাকটিস করে সার্টিফিকেশনই নেওয়া আছে 100-র উপরে। আমি কোর্সেরা থেকে কোর্স করছি হচ্ছে
স্পেশাল গেম ডেভেলপমেন্টের উপর আমার স্পেশালাইজেশন করা আছে মিশিগান ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, আমি করছি কি যে হার্ড স্কিলে জোর দিছি পুরো আমার ক্যারিয়ার লাইফে বলে। আমি রিয়েলাইজ কখনো করি নাই যে আমার সফট স্কিলের প্রয়োজন আছে। হ্যাঁ, যে আমার হচ্ছে কমিউনিকেশনে আমার স্কিল ডেভেলপ করতে হবে, আমার টিম টিম বিল্ডিং এ কিংবা হচ্ছে লিডারশিপে আমার স্কিল ডেভেলপ করতে হবে। আমি এটা ফিল করছি কখন জানেন, আমি যখন হচ্ছে এন্ডিং সিনের উদ্যোগটা নিলাম এবং টিম ডেভেলপমেন্ট শুরু করলাম, তখন হচ্ছে যে আমি ফর দা ফার্স্ট টাইম আমি বুঝলাম যে না আচ্ছা আমার এখনো শেখার বাকি আছে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার হার্ড স্কিল সবকিছু না। আপনি হার্ড স্কিল দিয়ে যদি আপনি 10 কদম আগাতে পারেন, আপনি সফট স্কিল দিয়ে 100 স্টেপ বেশি আগাতে পারবেন। কিভাবে আমি একটু বলি, যেমন আপনার সময় কতক্ষণ একটু বলেন জাহিদ ভাই, আপনার একদিনের সময় কতক্ষণ? জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই, কি জানি বলছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম না ভাই, একটু কাইন্ডলি যদি রিপিট করতেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি বলছিলাম যে হার্ড স্কিলের চাইতে সফট স্কিলের গুরুত্ব কিন্তু অনেক বেশি, যেটা আমি রিয়েলাইজ করি নাই ক্যারিয়ারে থাকা অবস্থায়, মানে প্রথম 5 বছরে। যদিও আমার হচ্ছে টিমে আমি হয়তো ছোটখাটো চার মানে 5 থেকে 10 জনের টিম লিড দিয়েছিলাম, কিন্তু তখন আমি রিয়েলাইজ করি নাই যে সফট স্কিলে আমার ডেভেলপ করার দরকার আছে। যেটা আমি রিয়েলাইজ করি এন্ডিং সিনের অ্যানিমেশন ইনস্টিটিউট দেওয়ার পরে 2017 সালের পরে, যখন আমি ফেস করলাম যে না আমি টিম চালাতে যে আমি হিমশিম খাচ্ছি। যে একটা জিনিস কিংবা ক্লায়েন্টের মিটিং এ যে ক্লায়েন্ট একটু কথা বললেই আমার কাছে মনে হচ্ছে আরে ক্লায়েন্ট পাকনামি করতেছে কেন, ও কি বেশি জানে আমার চাইতে, আমি এত বছর ধরে কাজ করতেছি এই সেই। আমি কিন্তু তখনও বুঝতে পারি না যে এগুলো আমার ভুল কিংবা হচ্ছে এগুলা আমাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আমি রিয়েলাইজ করি যে না আচ্ছা এটা আমার প্রবলেম, এটা আমার প্রবলেম যে আমার সফট স্কিলের অভাব আছে, বুঝছেন? তো এরপরে আমি বুঝতে পারি যে আচ্ছা আমার সফট স্কিলের কোর্স করতে হবে কিংবা সফট স্কিলের উপর বেশি জোর দিতে হবে। হ্যাঁ, এখন এই সফট স্কিলের একটা ছোট্ট গল্প বলি, তাহলে আমি আপনাকে বুঝাতে হ্যাঁ পারবো। শিওর সেটা ভাই। হচ্ছে যে আপনার আমার সময় কতটুকু, মনে করেন আপনার একদিনে কত ঘন্টা আপনি সময় পান? আহ, একদিনে হয়তো ঘুম বাদ দিলে, হয় ঘুম এন্ড অফিস বাদ দিলে হয়তো 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় পাই। 5 ঘন্টা ধরলাম যে আপনি 16 ঘন্টা সময় পান, ধরলাম যে আপনি 8 ঘন্টা আচ্ছা, ঘুমাচ্ছেন আর বাকি 16 ঘন্টাই হচ্ছে আপনি কাজের পিছনে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার সময়। এখন আপনি আমাকে বলেন যে জাকারবার্গের সময় কত ঘন্টা? সেম হয়তো হতে পারে। ওনারও তো 24 ঘন্টা, 8 ঘন্টা ঘুমালো, 24 16 ঘন্টাই ঘন্টা হলো। হচ্ছে এক্স্যাক্টলি, এটা উপর থেকে আমরা দেখতেছি। ওনার হচ্ছে 24 ঘন্টা। এখন মনে করেন যে আপনাকে একটা বিজনেস দিতে হচ্ছে, মানে আপনার বিজনেসের জন্য আমার বিজনেসের জন্য যেরকম আমি সময় পাচ্ছি 16 ঘন্টা, জাকারবার্গও কিন্তু হচ্ছে সেই 16 ঘন্টাই সময় পাচ্ছে তার বিজনেসকে গ্রো আপ করার জন্য। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আপনি সফট স্কিল ডেভেলপ করে ফেলবেন তখন আপনার সময়টা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনার 16 ঘন্টা থেকে 17 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা হয়ে যাবে। কিভাবে 36 ঘন্টা হবে বলেন তো জাহিদ ভাই? এইটা ভাই আমি আপনার থেকে জানতে চাবো, কারণ আমার আচ্ছা এটা নিয়ে আইডিয়া নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি যখন হচ্ছে মনে করেন সফট স্কিল শিখবেন, আপনি যখন সফট স্কিল বলতে আমি বুঝাচ্ছি কমিউনিকেশন পাওয়ার, আপনি আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারতেছেন, তাকে বুঝাতে পারতেছেন। হ্যাঁ, যখনই আপনি কমিউনিকেট করতে পারবেন প্রপার ওয়েতে একজন আপনার সাবঅর্ডিনেটের সাথে কিংবা আপনার কলিগের সাথে, তার সাথে কিন্তু আপনি তার আওয়ারটা কিনে নিতে পারবেন। কিভাবে তার আওয়ারটা কিনে নিতে পারবেন? আপনি আপনার টিমমেটকে বললেন যে ভাইয়া দেখো আমি এখন তো আমার একটা লাইভ ওয়ার্কশপ আছে, আমি হচ্ছে শিখবে সবের সাথে লাইভ ওয়ার্কশপ করব, কিন্তু এট দ্য সেম টাইম আমার আরেকটা কাজ আছে। হ্যাঁ, এখন তুমি যদি ভাইয়া এই কাজটা একটু কইরা দিতা তাহলে আমার জন্য কিন্তু ভালো হইতো। তো দেখেন আপনি, ও বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আমি করে দিচ্ছি, কোনো টেনশন নিয়েন না। আপনি এখানে আমার সাথে লাইভে আছেন, ওই যাকে যে কলিগকে বললেন ও হচ্ছে কিন্তু আপনার কাজটা করে দিচ্ছে। আপনি যখন লাইভটা শেষ করলেন, হ্যাঁ আপনার কিন্তু 1 ঘন্টা সময় শেষ হয়ে গেল এখানে, কিন্তু আরেক 1 ঘন্টা আপনি পেয়ে গেছেন আপনার কলিগের কাছ থেকে পয়েন্ট হিসাবে, জাস্ট বিকজ অফ সে আপনার জন্য কাজ করে দিছে। তার মানে কি যে 24 ঘন্টার সাথে আপনার 1 ঘন্টা অ্যাড হয়ে গেল, রাইট? এভাবে আপনি যখন হচ্ছে আপনার সফট স্কিল গুলো জেনারেট করবেন, আপনি লিডারশিপ পাওয়ার বাড়াবেন, আপনি কমিউনিকেট করবেন বেটার ওয়েতে, আপনার আস্তে আস্তে টিম বিল্ডিং ক্ষমতা বেড়ে যাবে। এবং এই জিনিস হচ্ছে পিরামিডের মতো, যে আপনি আপনার সাবঅর্ডিনেটকে বেটার ওয়েতে কমিউনিকেট করবেন, আপনার সাবঅর্ডিনেট আপনার তার অধীনস্থদের কমিউনিকেট করবে,
এভাবে আপনার কাছে দেখবেন টাইম জাস্ট বাড়তে থাকবে, ঠিক আছে? তো স্কিল ডেভেলপমেন্টটা অনেক বেশি জরুরি, এবং যারা কর্পোরেটে আছে, এবং যে ফাইনাল কোশ্চেনটা আপনি করেছিলেন যে কর্পোরেটে আছে যারা, তাদের জন্য এটা কিন্তু অনেক জরুরি যে সফট স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমি করি নাই। যে আপনার হার্ড স্কিল ডেভেলপ করতেছেন, ইটস ওকে, কিন্তু এর পাশাপাশি সফট স্কিলটা ডেভেলপ করতে হবে যেন আপনি সময় কিনতে পারেন, ঠিক আছে? সময় কেনার জন্য আপনাকে সফট স্কিল ডেভেলপ করতে হবে, এটাতে জোর দেন। এটা ছিল সাজেশন। অনেক বড় করে বললাম জাস্ট বোঝানোর জন্য, যে যেন বুঝতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, হয়তো অনেকের হেল্প হবে আই গেস। তো ভাইয়া আমি হচ্ছে যে আপনার কাছ থেকে জানতে চাই লার্নিং বাংলাদেশ অথবা এন্ডিংস এ নিয়ে আপনার ফিউচার প্ল্যান গুলো কি? আচ্ছা, ফিউচার প্ল্যান বেসিক্যালি এন্ডিং সিন নিয়ে শুরু করি। লার্নিং বাংলাদেশ হচ্ছে যেহেতু পরে শুরু করছে, এন্ডিং সিনটাকে আমি হচ্ছে আহ, দেখি যে আমরা শুধুমাত্র ক্লায়েন্টদের জন্য কাজ করব তা না। আমি স্বপ্ন দেখি যে আমাদের হচ্ছে অ্যাটলিস্ট 1,000-এর উপরে হচ্ছে অ্যানিমেটররা কাজ করবে, আমাদের নিজেদের প্রোডাকশন থাকবে। আমাদের পিক্সারের যেরকম হচ্ছে মনে করেন টয় স্টোরি আছে, তারপর ডিজনি যেরকম মনে করেন হচ্ছে আলাদিন আছে, হ্যাঁ, কিংবা হচ্ছে ইভেন মার্ভেলও হচ্ছে কিনে নিছে। আমি আমি আমার স্বপ্ন হচ্ছে যে আমরা এন্ডিং সিন থেকে সামনের দিনগুলোতে এরকম কিছু রিমার্কেবল ক্যারেক্টার বিল্ড আপ করবো, স্টোরি বিল্ড আপ করবো, যেগুলো কিনা হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা পর্যন্ত হচ্ছে দেখবে, এবং হচ্ছে এই সিরিজগুলো চলবে। তবে ওই সময়টা পার করতে গেলে আরো অ্যাটলিস্ট 20 থেকে 25 বছর সময় চলে যাবে, এবং তার চাইতে বড় হচ্ছে যে আপনার রিসোর্স লাগবে। হ্যাঁ, রিসোর্স মিনস হচ্ছে যে আপনার বাংলাদেশে কিন্তু বেশি অ্যানিমেটর নাই, এবং আপনাকে একটা জাস্ট ফ্যাক্ট বলি যে ফাইবারে আপনি মোশন গ্রাফিক্স শিখে আপনি ফাইবারে যেই টাকা আর্ন করতে পারবেন, আপনি বাংলাদেশের লোকাল মার্কেট থেকে তার চাইতে অ্যাটলিস্ট 10 গুণ বেশি আর্ন করতে পারবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশে ফাইবারে হচ্ছে প্রচুর মোশন ডিজাইনার আছে, আপনি যত ভালো কাজই করেন না কেন ওখানে যে আপনার হিমশিম খাইতে হবে। কিন্তু আপনি মোশন গ্রাফিক্স শিখে এখন ফেসবুকে অ্যাড দেন, যে কোনো আপনি যে লেভেলের মোশন ডিজাইনারই হোক না কেন, আপনি 1 সপ্তাহ মোশন গ্রাফিক্স এর কোর্স করে 2 সপ্তাহ করে আপনি অ্যাড দেন যে আমি এই এত টাকায় করে দিব, দেখবেন আপনার 100টা নক চলে আসছে। হ্যাঁ, তো এটা বাংলাদেশে কিন্তু কেন হচ্ছে? কারণ বাংলাদেশে অ্যানিমেটর নেই, বাংলাদেশে ভালো মানের 2D অ্যানিমেটর নেই, মোশন ডিজাইনার নেই, হ্যাঁ, ইলাস্ট্রেটর আর্টিস্ট নেই, হ্যাঁ, ইলাস্ট্রেটর আর্টিস্ট আছে কিন্তু ওই সব অ্যানিমেটর নেই, 3D অ্যানিমেশন বলে সবকিছু। তো আমার মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি যে স্বপ্নটা দেখি যে আমাদের নিজেদের স্টোরিতে হচ্ছে মানে অ্যানিমেশন তৈরি হবে, ওয়ার্ল্ড ওয়াইড যেটা যাবে, বিএফএক্স এর কাজ হবে। আপনি এখনো একটা দেখবেন যে বাংলা সিনেমাতে একটু হালকা পাতলা বিএফএক্স দেখলে মানে সবাই মনে হয় মাথা ঘুরে পড়ে যেতেছে যে ওয়াও এই জিনিস চলেছে। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন ইন্ডিয়ার সাথে, কিংবা দেখবেন কিচ্ছু না, দিস ইজ নাথিং। কিন্তু বিলিভ করেন এগুলো খুবই মানে অত বেশি ডিপ কাজ না, যেগুলো আপনি ইন্ডিয়াতেও দেখেন, কিংবা হচ্ছে ভিএফএক্স এর যে কাজগুলো আছে খুব সহজ টেকনিকে তারা হচ্ছে অনেক ভালো মানের কাজ করে, জাস্ট বিকজ অফ তাদের স্টোরি টেলিং ভালো, কনসেপ্ট ভালো, সবকিছু ভালো। তো এগুলা নিয়েও যদি অন্য কোনো দিন সেশনে আরো ডিপলি বলা যাবে। তো আমার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে নেক্সট 10 বছরে অ্যাটলিস্ট অনেক ভালো ভালো রিসোর্স তৈরি করা, যেটা আমি করতে চাই লার্নিং বাংলাদেশের মাধ্যমে। যে অ্যানিমেশনের যে যতগুলো সেগমেন্ট আছে, হ্যাঁ, আপনি মোশন গ্রাফিক্স বলেন, ভিএফএক্স বলেন, রোটোস্কোপিং বলেন, 3D মডেলিং বলেন, 3D অ্যানিমেশন বলেন, হ্যাঁ, এবং গেম ডেভেলপমেন্ট বলেন, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে যখন আপনার রিসোর্স তৈরি হবে, তখন আপনি তো তাদের কাছ থেকে রিসোর্স গুলো নিয়ে কাজ করে আপনি কিছু করতে পারবেন। যেখানে রিসোর্সই নাই, আপনি মানে কোটি টাকা ঢাললেও কিন্তু সেখান থেকে কিছু বের হবে না, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে আমার 20-25 বছরের গোল হচ্ছে বাংলাদেশ থেকে স্টোরি ভালো মানের সবকিছু বের করা, যেটা এনএক্সি থেকে করবো। ভালো ভালো গেম আমরা রিলিজ করব সামনের দিন। 2023 সাল থেকে আমাদের প্ল্যান আছে আমরা গেম ডেভেলপমেন্টে যাব এনএক্সি থেকে, হ্যাঁ, সেইগুলোর জন্য রিসোর্স তৈরি করব। এটা ছিল এন্ডিং সিনের প্ল্যান। এবং লার্নিং বাংলাদেশের প্ল্যান হচ্ছে আমরা পুরো বাংলাদেশে হচ্ছে ক্যাপচার করতে চাই আগামী 2 বছরে অ্যাটলিস্ট হচ্ছে আমরা 2 থেকে 5 লাখ মানুষদেরকে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবো, হ্যাঁ, যারা শিখবে এবং হচ্ছে শেখাবে এরকম। এবং আমরা বাংলাদেশের প্রতিটা জায়গায় ছড়াই যেতে চাই যে কোয়ালিটি কোর্স নিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে লার্নিং বাংলাদেশের প্ল্যান। এবং আগামী 10 বছরে আমরা আরো কিছু ভার্টিক্যাল নিয়ে কাজ করতেছি,
লার্নিং বাংলাদেশের জবস নিয়ে কাজ করতেছি। আমাদের সামনে ই কমার্স মার্কেট প্লেস আমরা লঞ্চ করবো আগামী 2-3 বছরের মধ্যে এই লার্নারদের জন্য। প্লাস হচ্ছে বেশ কিছু আমাদের সার্ভিস বেস হচ্ছে প্রোডাক্ট থাকবে, হ্যাঁ, ওগুলো নিয়ে আমরা কাজ করব যেন এই লার্নাররাই উপকৃত হতে পারে। তো এরকম কিছু প্ল্যান আছে, অনেক ভালো ভালো প্ল্যান আছে লার্নিং বাংলাদেশ নিয়ে। তো দেখা যাক কি হয়, আপনাদের যদি সহযোগিতা পাই, শিখবে সবার যদি সহযোগিতা ইনশাল্লাহ পাই। ভাই, আমাদের এখান থেকেও তো অনেক স্কিল মানুষজন বের হচ্ছে, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। লাইক আমি আপনার প্ল্যান থেকে যেটা বুঝলাম যে যেহেতু আমাদের রিসোর্সের অভাব আছে, তো আমরা আগে রিসোর্স বানিয়ে নেই, দেন ওইটা ইউজ করবো আমরা। আই গেস আপনার প্ল্যানটা এক্স্যাক্টলি কিছুটা এমন। এক্স্যাক্টলি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে যে ভাই আরো কিছু কোশ্চেন ছিল, যেমন ধরেন আপনি হ্যাঁ, হচ্ছে যে ইস্টোস থেকে বের হয়ে বিডি জবসে জয়েন করলেন অ্যাজ এ ফ্রেশার। তো ফ্রেশাররা যারা বের হচ্ছে তাদের ডিগ্রি গুলো কমপ্লিট করে অথবা আন্ডারগ্রেড কমপ্লিট করে, তারা হচ্ছে তাদের ক্যারিয়ার নিয়ে অনেক কনফিউজড থাকে। তাদের জন্য আপনার কিছু সাজেশন যদি থাকতো। আচ্ছা, যারা ফ্রেশার আছে কিংবা ইভেন গ্রাজুয়েশন করতেছে, আমি ইয়েটা নিতে চাই। জামিয়ার শামস ভাই হচ্ছে একটা কোয়েশ্চেন করেছেন, কোয়েশ্চেনটা যদি আচ্ছা ভাই, আমি নিচ্ছি। স্ক্রিনে শো করা যায়, এই কোয়েশ্চেনটা আমি একেবারেই হ্যাঁ, আনসারটা শিওর দিয়ে ভাই। দিতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ শামস ভাই এত সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। এবং আমি ফিল করতেছি যে আপনি আমার পাশে আছেন, ঠিক আছে। তো শামস ভাই, যেটা হচ্ছে যে ভাইয়া একটা কোশ্চেন করছে যে লার্নিং বাংলাদেশে কাজ করতে চাইলে একজন মানুষের কি কি গুণ থাকা প্রয়োজন, ঠিক আছে। তো এই যে কি কি গুণ থাকা প্রয়োজন, এইটা আমি আহ, আপনার যে ফ্রেশ গ্রাজুয়েটদের সাথে আমি একটু রিলেট করতে চাই জাহিদ ভাই। সেটা হচ্ছে যে একজন ফ্রেশ গ্রাজুয়েট, আপনি যে লেভেলে থাকুন না কেন, হয়তো বা আপনি ভার্সিটি লেভেলের আছে, পড়াশোনা করতেছেন সবকিছু, আপনার জন্য কিন্তু প্রথম কাজ হচ্ছে, মানে প্রথম দায়িত্ব হচ্ছে কোন একটা কোম্পানিতে ঢোকা, ঠিক আছে, কাজের জন্য ঢোকা। এটা অনলাইন মেথডে হোক, হোম অফিস হোক, কিংবা ফিজিক্যালি হোক, আপনি যে ক্যারিয়ার ট্র্যাকে আছেন সেই জায়গায় আপনাকে ইনভলভ হইতে হবে। এখন প্রথম কথা হচ্ছে আপনি একদম ফ্রেশার, আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো মোস্ট অফ দ্য কেসেসে যে কোম্পানিগুলো আছে বাংলাদেশের, তারা কিন্তু আপনাকে কাজ করতে রিক্রুট দিবে না, করেন। মানে অপরচুনিটি করবে না। কেন করবে না? কারণ হচ্ছে আপনার তো ভাই এক্সপিরিয়েন্স নেই, এবং এটা লজিক্যাল থিং। কারণ আপনাকে রিক্রুট দেওয়া মানে, আপনি যদি বলেন যে ভাই আমার টাকা লাগবে না, আপনি আমাকে রিক্রুট করেন, তাও কিন্তু করবে না। কেন করবে না? কারণ হচ্ছে আপনাকে ইনভলভ করা মানে হচ্ছে আপনার পিছনে কিছু হইলেও রিসোর্স তাকে দিতে হবে, একটা সিম কার্ড হলেও দিতে হবে, কিংবা সময় হলেও দিতে হবে, এবং সময়ের কিন্তু অনেক দাম। যে একজন মানুষ সময় দিবে, সেটা আমি স্পেসের কথা বাদ দিলাম, যে আপনার জন্য একটা স্পেস লাগবে, সেটার তো একটা খরচ আছে, কিংবা একটা পিসি দিবে, কিংবা একটা কিছু দেবে, ওটার কথা আমি বাদ দিলাম। যদি আপনি হোম অফিসও করেন, আপনাকে তো কাজ বুঝাই দিতে হবে, কিংবা কাজ শিখাই দিতে হবে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনার এই জন্য আপনাকে, মানে ফ্রেশারদের জন্য অপরচুনিটি কম থাকে। তো আমি আপনাকে বলবো যে আপনারা ইন্টার্নশিপ হলেও আপনারা ঢুকেন, যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো প্রতিষ্ঠান বলেন, পেইড বলেন আনপেইড বলেন, আপনাকে আগে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, এন্ট্রি করার পরে আপনাকে হচ্ছে কাজ শিখতে হবে। হ্যাঁ, এখন কাজ শেখার জন্য আপনি দুই ধরনের কোম্পানি থেকে আপনি দুই রকম অ্যাপ্রোচ পাবেন। যেসব কোম্পানি হচ্ছে এস্টাবলিশড, একদম ধরেন এমএনসি, কিংবা হচ্ছে আপনি ধরেন লোকাল কোম্পানি কিন্তু বড়সড় পজিশন আছে, আহ, ভালো ব্যান্ড পাওয়ার সবকিছু হচ্ছে, সেখানে ঢুকলে আপনি এক ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। আর আপনি একদম মানে স্টার্ট আপ বলেন কিংবা এসএমই নতুন একটা উদ্যোগে বলেন, হ্যাঁ, ঢুকলেও কিন্তু আপনি এক ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। কারণ শুরুতে আপনার মনে হতে পারে যে আচ্ছা এমএনসি তে ঢুকলে তো ভালো, হ্যাঁ, এমএনসি তে ঢুকলে আপনি হয়তোবা পেইড স্যালারিও পেয়ে যাবেন, পেইড ইন্টার্নশিপও পেয়ে যাবেন। কিন্তু একটা সমস্যা যেটা ফেস করবেন, সেটা হচ্ছে যে আপনি ভালোভাবে সব লেভেলের কাজ শিখতে পারবেন না, আপনি রোমিং করতে পারবেন না, আপনি এক্সপ্লোর করতে পারবেন না। ঠিক আছে, কেন পারবেন না? কারণ হচ্ছে যে ওইটা অলরেডি এস্টাবলিশ একটা কোম্পানি। আপনি গ্রাফিক ডিজাইনের জন্য ঢুকলে আপনাকে গ্রাফিক ডিজাইনের কাজই করতে হবে। হ্যাঁ, ওইখান থেকে বের হয়, আপনি যদি হঠাৎ বলেন যে আচ্ছা ডিজিটাল মার্কেটিংটাও একটু করি, কিংবা মোশন গ্রাফিক্সটা একটু করি, দেখবেন যে আপনি অপরচুনিটি সেরকম পাচ্ছেন না, কারণ ওই ডিপার্টমেন্টের জন্য অলরেডি কাজ আছে, লোক আছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটা ছোট কোম্পানিতে ঢুকেন, আপনি যদি একটা একদম ফ্রেশ একটা কোম্পানিতে ঢুকেন, যেখানে হয়তোবা ফাউন্ডার হচ্ছে সব লেভেলের কাজ করতেছে, যেমন আমাদের লার্নিং বাংলাদেশের কথা যদি ধরি, আমরা কিন্তু হচ্ছে খুবই ছোট টিম, এবং আমরা কিন্তু সব ধরনের কাজ করি। এবং আমাদের যেই প্রথম এমপ্লয়ি যে জয়েন করেছিল, জয় বারোই নামে, আজ থেকে 1 বছর আগে, উনি হচ্ছে এখন ভার্সিটি থার্ড ইয়ারে পড়ে, সিএসসি তে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। উনি কিন্তু ইন্টার্নশিপ থেকে হচ্ছে প্রথমে যখন পার্মানেন্ট হলো আমাদের এখানে 6 মাসের মাথায়, উনি হচ্ছে এক্সিকিউটিভ পজিশনে মানে
পার্মানেন্ট হয়। এরপরে ৩ মাসে ওনার পারফরমেন্সে উনি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হয়ে যায় এবং ওনার আন্ডারে কিন্তু আরো ৬ জন ইন্টার্ন জয়েন করে এবং ওই ৬ জন ইন্টার্নের আন্ডারে কিন্তু আরো হচ্ছে লটস অফ ইন্টার্ন জয়েন করে ফেলে। ঠিক আছে? তো দেখেন আমাদের প্রতিষ্ঠানে আসার পরে ইভেন আমরা ফিনান্সিয়ালি কিন্তু বেশ একটা ভালো অ্যামাউন্টই দিচ্ছি, প্লাস উইথ কমিশনও পাচ্ছে। হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা এম্পাওয়ার করতেছি যে আপনি ভাই ফেসবুক অ্যাডও চালান, আপনি গ্রাফিক ডিজাইনও করেন, আপনি রিয়েল শুটও করতেছেন, আপনি ড্রোন দিয়ে ভিডিও করেন, আপনি ইনস্ট্রাক্টরের সাথে কথা বলেন, সব লেভেলের কাজ শিখে যেটা আপনার ভালো লাগে সেই জায়গায় আপনি হচ্ছে আপনার এক্সপান্ড করা শুরু করে দেন। ঠিক আছে? তো যেটা জামির শামসু ভাই বলল যে আমাদের লার্নিং বাংলাদেশে আমরা জয়েন করার জন্য জাস্ট দেখি যে তার আগ্রহ আছে কিনা শেখার। আমরা কিন্তু কখনোই বলি না যে আপনার কি স্কিল হইতে হবে, আপনাকে এই কাজগুলো জানতে হবে, আপনার এটা করতে হবে। হ্যাঁ, থাকলে ভালো। না থাকলেও কোনো সমস্যা নেই। তবে আপনাকে আগ্রহ থাকতে হবে। এবং আগ্রহটা কিন্তু ওই বুড়া আমার মতো বুড়া বয়সে এসে আগ্রহ হলে জন্মালে হবে না। আমরা দেখি যে যারা একদম ইয়াং, যারা হচ্ছে ভার্সিটির ফার্স্ট ইয়ারে আছে, যারা হচ্ছে জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, হ্যাঁ, এরকম যারা আছে তাদেরকে আমরা বেশি গুরুত্ব দেই এবং আমরা তাদেরকে শিখায় ফেলি এবং আমরা তাদেরকে কোর্স দিই। আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে এখন 100 এর মতো কোর্স রিলিজ হয়ে গেছে অলরেডি, যেগুলোর কাজ চলতেছে এবং সামনেও আরো আসবে। আমরা কোর্স দিয়ে দেখি যে এই কোর্সগুলো শেষ করতেছি কিনা এবং আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় কি আমাদের লার্নারদের মধ্যে থেকে আমরা পিক করি যে আপনি এই কোর্সটা করে ফেলছেন, আপনি কি এখন আমাদের সাথে কাজ করবেন কিনা। তো দেখা যায় কি তাদের অ্যাপ্রোচ ভালো হয়, কারণ যেই লোকটা হচ্ছে কোর্স করে সেলফ হচ্ছে মোটিভেটেড হয়ে কোর্স সাবস্ক্রিপশন করে, ওনারা হচ্ছে বুঝে যে আমাকে শিখতে হবে, কাজ করতে হবে, সবকিছু করতে হবে। তো আমার কোশ্চেনের আনসারটা এইটাই যে আমরা আমাদের দিক থেকে যাদের আগ্রহ আছে কাজ শেখার প্রতি, করার প্রতি, হ্যাঁ, আমরা তাদেরকে রিক্রুট করি এবং আমরা চাই যে ওনার একটা পোর্টফোলিও নিয়ে বের হোক। হ্যাঁ, পোর্টফোলিও নিয়ে বের হোক এবং আমরা এমন না যে আমাদের কোম্পানিতেই অলওয়েজ থাকতে হবে। হ্যাঁ, যে এমন যদি আসে আমরা বলি আমাদের টিম মেম্বারদেরকে আপনাদের যদি ভালো কোথাও অপরচুনিটি থাকে, ভালো কোথায় যাওয়ার, আপনাদের অলরেডি যাদের হচ্ছে ৪-৫ মাস হয়ে যায়, ৬ মাস হয়ে যায়, তারা কিন্তু অনেক কিছু জেনে যায় লার্নিং মাসে কাজ করতে করতে, কারণ এত বেশি কাজে ইনভলভ থাকা লাগে। যে আমরা তখন বলি যে আপনার কিন্তু ভাই এখন যেই স্কিল সেট হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু আপনি ২৫-৩০ হাজার টাকায় কিংবা আরো বেশি টাকায় ভালো একটা কর্পোরেট জব পেয়ে যেতে পারেন এবং আমরা এনকারেজ করব যে আপনি যদি যান সেখানে থেকেও আপনি আমাদের সাথে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই আর কি বিষয়। তো আমার কাছে মনে হয় যে এইভাবে আমরা রিক্রুট করি এবং ফ্রেশারদের এটাই করা উচিত যে আমি স্কিলস শিখবো, প্লাস হচ্ছে কোনো এক জায়গায় ইন্টার্ন হিসেবে জয়েন করব এবং কাজ শিখে সেই প্র্যাকটিক্যাল নলেজ গুলো দিয়ে হচ্ছে সামনের জবটা আমি সিকিউর করে ফেলবো কিংবা পজিশন গ্র্যাব করে ফেলবো। দ্যাটস ইট। ওকে ভাই, তাহলে হচ্ছে আমি একদম আই গেস আমরা লাইভের একদম লাস্টে চলে আসছি। তা আমার লাস্ট হচ্ছে যে আমার যে জিনিসটা আপনার কাছে জানতে হবে, আমাদের শিখবে সবাই তো অলমোস্ট 8500 এর মতো স্টুডেন্ট আছে যারা স্কিল ডেভেলপ করছে, অলরেডি করে শেষ করে ফেলেছেন। তো তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? একদম লাস্ট এইটা হচ্ছে আমি আপনার কাছ থেকে জানতে চাবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে শিখবে সবাই, আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, শিখবে সবাই আমার খুবই পছন্দের, আমি মন থেকে বলতেছি, হ্যাঁ, যে আমার খুবই পছন্দের একটা মানে প্রতিষ্ঠান। কেন প্রতিষ্ঠান মন থেকে কেন বলতেছি কাছের, কারণ আপনারা কোয়ালিটিতে বিশ্বাস করেন। কোয়ালিটি মিন্স হচ্ছে যে আমাদের এখানে একজন লার্নার আসবে কিংবা ১০ জন লার্নার আসবে, তাদেরকে আমরা শেখাবো, ভালো করে শেখাবো, তার জন্য ক্যারিয়ার গ্রোথ হয়, সেই জিনিসগুলো ধরে ভাতে, এটা আমি বিলিভ করি। আমি জানি না যে আপনারা, আমার মনে হয় আপনারা সেম অ্যালাইনমেন্টে কাজ করেন এবং এটা আমি ফিল করি বাইরে থেকে। কেন যেন আমার মনে হয় যে না, এই এই প্রতিষ্ঠানটা হচ্ছে খুবই কেয়ারফুলি আগাচ্ছে, মানে কোয়ালিটি, মানে ফ্রেশারদেরকে তৈরি করে কিংবা হচ্ছে লার্নারদেরকে তৈরি করে হচ্ছে আগাচ্ছে। এইটা আমি খুবই পছন্দ করি এবং আমার কাছে মনে হয় যে এই যে ৮৫০০ যে লার্নার আছেন, হ্যাঁ, এইটা হয়তো বা অনেক প্ল্যাটফর্মে চাইতে অনেক কম, কিন্তু আমার কাছে মনে হয় যে ৮৫০০ লার্নারদের যদি আপনি লাগাই দিন, এরা সবাই হচ্ছে স্ট্রং। হ্যাঁ, আমাদের যেরকম হচ্ছে ১৫,০০০ লার্নার, আমাদের ১৫,০০০ লার্নার আছে, কিন্তু আপনি যদি খুঁজে বের করেন যে অ্যাকচুয়ালি কারা হচ্ছে কোর্স করে, ঠিক আছে, আমার মনে হয় যে ২-৩ হাজারের বেশি হবে না। হ্যাঁ, যারা হচ্ছে কোর্স কমপ্লিট করছে, সবকিছু করেছে ঠিকঠাক ভাবে। কিন্তু আপনার যা ৮৫০০, এই ৮৫০০ আই বিলিভ যে আপনারা সবাই খুবই স্ট্রং, ভিতর থেকে স্ট্রং, বাইরে থেকে স্ট্রং, এবং আপনারা যখন আপনারা কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইন এ সেন্স। কোন অর্থে? যে আপনারা যে এই যে গত মাসে যে $২১,০০০ মনে হয় ইনকাম করেছে, রাইট? ২১,০০০ ছিল। জি, জি। হ্যাঁ, এই যে $২১,০০০ আপনারা বাংলাদেশে এনেছেন, হ্যাঁ, এইটা কিন্তু অনেক বড় ইস্যু। রেমিটেন্স আসতেছে এবং আপনারা এই আপনাদেরকে দেখে আপনার আশেপাশের আরো ১০০ জন হচ্ছে ইন্সপায়ার্ড হবে। ঠিক আছে? তো ৮৫০০ আই বিলিভ আগামী
2 বছরে 5 বছরে এটা হচ্ছে 8,50,000 চলে যাবে, কিংবা হচ্ছে ইনশাআল্লাহ ভাই, একসময় আমরা 8 তো কোটিতে চেষ্টা পৌঁছে করছি। যাবে। হ্যাঁ, এবং আই বিলিভ যে হ্যাঁ, এই শিখবে সবাইয়ের কার্যক্রম যেহেতু আস্তে আস্তে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে আমাদের সবার জন্য। তো আপনারা ইনশাআল্লাহ ভাই, করবেন, থ্যাংক ইউ। কোর্সগুলো শেষ করবেন। থ্যাংক ইউ। এটাই ছিল আমার দিক থ্যাংক থেকে। ইউ ভাই। আজকে আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন আপনি। সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো আজকে হচ্ছে যে আমি হ্যাঁ, ইন এর সেন্স এখানেই লাইভটা শেষ করতে যাচ্ছি। কারণ অনেক লেন্দি হয়ে যাচ্ছে এন্ড অনেকগুলা কোয়েশ্চেন আ আপনাকে হুম, করা হয়েছে। অনেকে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সারও পেয়েছে। তো হ্যাঁ, ভিউয়ার্স দের থেকেও কিছু কোয়েশ্চেন ছিল, এগুলোরও আপনি অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো ভাই আজকে থ্যাংক হচ্ছে ইউ আমি ভাইয়া। এখানেই লাইভটা শেষ করছি আরকি। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। জাহিদ ভাই, আপনাকেও খুবই আ থ্যাংক ইউ এত সুন্দর করে কনট্যাক্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।